আসসালামু আলাইকুম সবাইকে, প্রিয় শিক্ষার্থী। আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা নতুন ক্লাস এবং খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছে, আর ইউ ম্যারাথন সিরিজ। আজকে আমরা পদার্থবিজ্ঞানের যত থিওরি আসতে পারে, যে টপিকগুলো থেকে থিওরি কোশ্চেন হতে পারে, সেই সকল বিষয় নিয়ে এক ক্লাসে সব কিছু কভার করে দিব। তো পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো এবং আমি এই ক্লাসের পুরো পিডিএফটা ইনশাল্লাহ আপলোড করে দেবো। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলে ফিজিক্সের ক্ষেত্রে। থিওরি অনেক বেশি আসবে, ঠিক আছে। এরপরে ম্যাথ সংক্রান্ত একটা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে আমি একটা ম্যারাথন আপলোড করে দিব। তো ফার্স্ট পার্টের জন্য এখন ম্যারাথন দিচ্ছি, সেকেন্ড পার্টের জন্য একটা থিওরি ম্যারাথন দিব, তারপরে ম্যাথ রিলেটেড যা যা আছে এভরিথিং আমি কভার করে দেবো। চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আসো ভেক্টর অধ্যায় থেকে যদি আমরা কথাবার্তা শুরু করতে যাই, তো দেখো ভেক্টর জন্য থিওরির জন্য তোমার কী কী জানা লাগবে। ফার্স্ট অফ অল মনে রাখবা, এখান থেকে ত্রিভুজ সূত্র যে বিষয়টা আছে, ত্রিভুজ সূত্র থেকে অনেক রকমের কোশ্চেন আসবে। তো ত্রিভুজ সূত্রের জন্য যদি আমি একটু ছোট্ট করে টেকনিক বলি, সেটা হচ্ছে একই দিকে প্লাস, মনে রাখবা একই দিকে প্লাস এবং বিপরীত দিকে মাইনাস। কথাটা বুঝবা? ওকে, তো বিপরীত দিকে মাইনাস এই জিনিসটা আমরা কীভাবে বুঝবো? দেখো, এখানে কিন্তু অনেক রকমের কোশ্চেন আসবে। ধরো এখানে একটা ভেক্টর আছে এবং এখানে একটা ভেক্টর আছে, দেখো দুইজন কিন্তু একই দিকে আছে। তো আমি যে এটা বললাম এ ভেক্টর, আর এটা তোমাকে আমি বললাম বি ভেক্টর। এখন এটার বিপরীত যেটা, সেটা কিন্তু লব্ধি, তাকে আমরা কি বলতেছি? আর ভেক্টর। এখন এটা তুমি কিভাবে প্রকাশ করবা? দেখো, এ আর বি কিন্তু একদিকে আছে, দ্যাটস ওয়াই তুমি বলতে পারবা এ প্লাস বি, এটা একদিকে আছে। আর এই যে আরটা কোন দিকে আছে? বিপরীত দিকে আছে, রাইট? তাহলে জিরো। অতএব বীজগণিত সমষ্টি কিন্তু শূন্য হবে। তার মানে এটাকে এখন তুমি কত উপায় রিপ্রেজেন্ট করতে পারো, খেয়াল করে দেখো। তুমি চাইলে এ প্লাস বি ইজিক্যাল টু আর করতে পারো। তুমি আবার কিন্তু এখানে চাইলে এটা রাখতে পারো এবং আর মাইনাস বি করতে পারো। কথা বুঝো? আবার তুমি চাইলে এটাও করতে পারো, আর মাইনাস বি মাইনাস এ ইজিক্যাল টু জিরো। ঠিক আছে? মূল কথা তুমি মনে রাখবে, একই দিকে মানে প্লাস, বিপরীত দিকে মানে মাইনাস। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ত্রিভুজ সূত্র থেকে কিন্তু কোশ্চেন আসে, এবং আরও একটা কোশ্চেন আসার জায়গা হচ্ছে ত্রিভুজের সামান্তরিক সূত্র। তো সামান্তরিক সূত্রের ক্ষেত্রে কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, খুবই সুন্দর করে মনে রাখবা। যে সামান্তরিক সূত্র যে পার্টটা সেটা দেখো আর ম্যাক্স, অর্থাৎ আর ম্যাক্স পি প্লাস কিউ এর সমান। তার মানে দুটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, তাদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি, আর মধ্যবর্তী কোণ যদি কারো 0 ডিগ্রি হয়, তাহলে লব্ধি হবে যোগফলের সমান। তার মানে আর ম্যাক্স মানে কি বুঝবা? আর ম্যাক্স মানে বুঝবা লব্ধি যোগফলের সমান। ঠিক আছে? যোগফলের সমান, এটা যেমন সত্য কথা, এবং মনে রাখবা এরা সর্বোচ্চ এবং লব্ধি হবে কি? সর্বোচ্চ। খুব সুন্দর করে মনে রাখা তোমাকে লাগবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো। এরপর আমি যদি আরেকটু হাইলাইট করে দিই, সেটা আর মিনি। ভালো করে বুঝো, আর মিনিটা আবার কি হবে? পি মাইনাস কিউ। তার মানে এবার লব্ধি হবে কি? এবার লব্ধি হবে সর্বনিম্ন। তো তোমাকে এখান থেকে কোশ্চেন কিন্তু দিয়ে দিতে পারে যে তাদের মধ্যবর্তী কোণ, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, আর এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। বুঝতে পারছো? এবার আসো, এখান থেকে কিন্তু আরেকটা জিনিস চলে আসে, এখান থেকে চলে আসে দিক। সো দিকের সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। দিক মানে ট্যান থিটা। ঠিক আছে? তাহলে ট্যান থিটার জন্য তুমি কীভাবে মনে রাখবা? কিউ সাইন আলফা, এবং এটা পি প্লাস কিউ কজ আলফা। তাহলে লব্ধির যে মান এবং দিক রিলেটেড ব্যাপার স্যাপারগুলো আছে, তোমাকে একদম ধুমায় পড়ে ভালো লাগবে। এরপরে বিভিন্ন প্রকার ভেক্টর, এরপরে কি এরপরে কিন্তু বিভিন্ন প্রকার ভেক্টর। তো বিভিন্ন প্রকার ভেক্টরের মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? আচ্ছা দেখো, প্রথম থেকে তোমাকে মাথায় রাখা লাগবে যে এখানে কয়েকটা ভেক্টর আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একক ভেক্টর। তাহলে একক ভেক্টর মনে রাখার তোমার উপায়টা কি, সেটা তোমাকে জানতে হবে। একক ভেক্টরের ব্যাপারটা এই যে একটা ভেক্টর, ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করবা। তার কি দ্বারা ভাগ করবা? মান দ্বারা ভাগ করবা। তাহলে যে ভেক্টর পাবা সে ভেক্টরের মান দ্বারা ভাগ করবা, সেটা একক ভেক্টর। সো এইটা তোমাকে মনে রাখা লাগবে। এবং আরেকটা জিনিস তোমাকে একটু ছোট্ট করে না বললে নয়, সেটা দেখো এই জিনিসটা মনে রাখবা। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এক্স এর জন্য আই ক্যাপ, ওয়াই এর জন্য জে ক্যাপ, আর জেড এর জন্য কে ক্যাপ। এই যে তিনটা জিনিস যদি তুমি মনে রাখো, তাহলে প্রত্যেকটা তলের জন্য আলাদা আলাদা মান নির্ণয় করতে পারবা। এখন তোমাকে যদি আমি বলি এক্স জেড তলের জন্য নির্বাচন করো, তাহলে এক্স জেড তলের জন্য যদি তুমি নির্বাচন করো, তাহলে এখন ধরো আমি তোমাকে বললাম এ ভেক্টর ইজিক্যাল টু 2i প্লাস 3j প্লাস 4k ক্যাপ। ঠিক আছে? এখন যদি আমি তোমাকে বলি এক্স জেড তলের জন্য নির্ণয় করো, তখন তুমি চিন্তা করবা এক্স জেড মানে এইটা। ঠিক আছে? আর জেড মানে এইটা। তখন তুমি মান নির্ণয় করবা, তখন ঠিক এভাবে মান নির্ণয় করবা যে এটা শুধুমাত্র কোনটা নিবা? 2 এর উপর স্কয়ার নিবা এবং 4 এর উপর স্কয়ার নিবা। দ্যাটস ওয়াই তুমি 4 আর এখানে
16 পাচ্ছ, তখন অ্যান্সার হবে তোমার হচ্ছে 20। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে তোমার মনে রাখা লাগবে যে এইখানে যে বিষয়টা তুমি মেনটেন করবা সেটা হচ্ছে যে লব্ধির সর্বোচ্চ, লব্ধির সর্বনিম্ন, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, এবং আরও কয়েকটা জিনিস তোমার একটু ছোট্ট করে মনে রাখা লাগবে যেগুলো না মানে আসবেই। সেটা হচ্ছে কি বলতো, ডট গুণনের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবা, ডট গুণনের ক্ষেত্রে, ঠিক আছে? তো ডট গুণনের ক্ষেত্রে তুমি যদি মনে রাখো তাহলে তুমি বিষয়গুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবা। আমি যদি একটু তোমাকে ব্যাখ্যা করে দেখাই আর কি, ওয়েট। আচ্ছা, ডট গুণনের ক্ষেত্রে দেখো, ডট গুণনের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবা যে এখান থেকে প্রশ্ন আসতে পারে ঠিক এরকম যে আই ডট আই মানে কত, জে ডট জে মানে কত, কে ডট কে মানে কত, এখান থেকে কোশ্চেন হতে পারে। তাহলে এগুলো সব হচ্ছে কিন্তু ওয়ান, মনে রাখবো ভাইয়ার, এগুলো সবগুলো হচ্ছে ওয়ান। আরেকটা কি বলতো, আই ডট জে, জে ডট কে, তারপর হচ্ছে কে ডট আই, রাইট? তাহলে এগুলা কত, এগুলো হচ্ছে সবগুলা জিরো, এগুলো সবগুলো হচ্ছে জিরো, একটু প্লিজ মনে রেখো। তাহলে এটা গেল ডট গুণনের ক্ষেত্রে। আরেকটা চলে আসে হচ্ছে ক্রস গুণনের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে দেখো যে ক্রস গুণনের ক্ষেত্রে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা তোমাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে দেখো, আমরা জানি যে এ ক্রস বি মানে হচ্ছে কি বলতো, সি ভেক্টর। দ্যাটস ওয়াই তখন তুমি আই ক্রস জে মানে তুমি কিন্তু কে লিখবা, ঠিক আছে? তার মানে এটার চক্রাকারটা কিভাবে ঘুরে, চক্রাকারটা ঘুরে ঠিক এইভাবে, আই তারপরে জে তারপরে হচ্ছে কে। তাহলে আই গুণ জে মানে যদি কে পাও তাহলে কে গুণ আই মানে কিন্তু জে পাবা, ঠিক আছে? তারপরে দেখো আই গুণ জে, এবার আই গুণ জে মানে কিন্তু ভাইয়া তুমি কে পাবা। কিন্তু যখন আমি উল্টায় দিব, যখন আমি বি ক্রস এ করতে যাব তো তখনই এটার মানটা কি হয়ে যাবে, মানটা হয়ে যাবে মাইনাস সি ভেক্টর। বুঝতে পারছো? তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, এইটা যদি এখন উল্টা দিক দিয়ে ঘুরাও, উল্টা দিক বলতে কেমন বোঝাচ্ছি, উল্টা দিক বলতে আমি বোঝাচ্ছি ধরো আই গুণ কে, তাহলে তুমি কি পাবা, মাইনাস জে পাবা, ঠিক আছে? তারপরে কে গুণ জে যদি করো তাহলে তুমি কি পাবা, মাইনাস আই পাবা। এরপরে তুমি যদি আরেকটা উল্টায় দাও যে দেখো আই গুণ কে মানে তুমি মাইনাস জে পেয়েছো, কে গুণ জে মানে আই পেয়েছো, তাহলে জে গুণ আই মানে তুমি পাবা হচ্ছে মাইনাস কে। এগুলা কিন্তু চলে আসবে ডিয়ার স্টুডেন্ট, এগুলা কিন্তু চলে আসবে, জাস্ট একবার করে দেখে নাও, ব্যাপারটা একেবারে মিলায় নিবা আর কি, হ্যাঁ? তারপরে দেখো এখন যদি এরকম থাকে আই ক্রস আই তার মানে কিন্তু জিরো, জে ক্রস জে তার মানে কিন্তু জিরো, কে ক্রস কে তার মানেও কিন্তু জিরো। তো এই জিনিসগুলো তোমাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? এগুলো তোমাকে মেনটেন করতে হবে। এবার আসো ভাই আমরা কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে দেখব। চলো এবার আমি তোমাকে ভেক্টরের জন্য যে প্রশ্নগুলো পড়লে মোটামুটি তুমি একদম কমন হয়ে যেতে পারো। দেখো আমার এই ক্লাসে আমি তোমাকে যে টপিকগুলো বলে দিচ্ছি, যে জিনিসগুলো বলে দিচ্ছি তুমি জানো হয়তো, বাট একবার রিভাইজ হয়ে যাচ্ছে। আর বিষয়টা এরকম না যে আমি যা বলে দিচ্ছি সবই চলে আসতেছে, মানে তুমি যা জানো আজকে আমার ক্লাসের পরে তুমি আরও দ্বিগুণ জানবা, এবং এই দ্বিগুণ জানার সাথে তুমি সুন্দর করে পরীক্ষার হলে যাবা, মিলায় দেখবা ইনশাল্লাহ এই টাইপের কোশ্চেনগুলাই হচ্ছে ইনশাআল্লাহ। আমরা তো খেয়াল করে এবার আমরা ভেক্টর থেকে যা যা থিওরি পড়লে মোটামুটিভাবে তুমি একদম সেফ মনে করবা নিজেকে, তো সেই জিনিসগুলোকে শেষ করব। তো প্রথমে খেয়াল করে দেখো, বলছে যদি দুটি সমান ভেক্টরের লব্ধি যে কোনো একটি সমান হয় তবে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত হবে, 120 ডিগ্রি। এটা মনে রাখবা। দেখো যখনই তুমি কোনো একটা অঙ্কে পাবা, মানে কোনো একটা কোশ্চেনে পাবা যে পি ও পি, ঠিক আছে, কিউ এর মানও পি এবং আর এর মানও পি, মনে রাখবা যে তিনজনই যদি সমান হয় এবং মধ্যবর্তী কোণ জানতে চাই, কোনো কথা স্যার 120 ডিগ্রি অ্যান্সার করে দিবা। তারপরে কি বলতেছে, একটি সম্বাহু ত্রিভুজের তিন কোণায় তিনটি সমান ধনাত্মক চার্জ রাখা হলে ক্রিয়াশীল বলের ভেক্টর যোগফল কি হবে, অবশ্যই ভেক্টর যোগফল 0 হবে। দেখো এটাও কিন্তু কোথায় আসছে, রাজশাহী ইউনিভার্সিটি 21-22 আসছে, এটা আসছে 22-23-এ। আমরা আরও অনেক কিছু কোশ্চেন দেখবো ইনশাল্লাহ। এবার দেখো 3 নাম্বারে যে কিছুক্ষণ আগে আমি ত্রিভুজ সূত্র নিয়ে আলোচনা করলাম, অলরেডি চলে আসছে a + b = c = 0, ভেক্টর ত্রয়ের সম্পর্কটি চিহ্নটি প্রকাশ করো। তাহলে দেখো এখানে তুমি বুঝতে পারছো যে এখানে এ ভেক্টর আর বি ভেক্টর একদিকে হওয়া লাগবে আর সি ভেক্টর বিপরীত দিকে হওয়া লাগবে। আচ্ছা এই বিষয়টা কেমন, এই বিষয়টা কিন্তু এরকম হয়ে আছে, দেখো একটা ভেক্টর এ, ঠিক আছে, আর একটা ভেক্টর হচ্ছে বি। আচ্ছা তাহলে তার বিপরীত ভেক্টর কোনটা, বিপরীত ভেক্টর হচ্ছে মানে এখানে বলা হয়েছে সি ভেক্টর। তাহলে এখন তুমি খেয়াল করে দেখো তো আমরা কিভাবে এখানে চিন্তা করব, সরি এটা কিন্তু এই দিকে হওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা আমি কি বলেছি, ওকে
এবার 3 নম্বর কোশ্চেনটা খেয়াল করো। 3 নম্বর কোশ্চেনটা কি বলতেছে? 3 নম্বর কোশ্চেনটা বলতেছে a প্লাস b ইজ ইকুয়াল টু c, সবগুলো মানে প্লাস হওয়া লাগবে, যদি জিরো হয় এটা তোমাকে সাজানো লাগবে। তাহলে এখন তুমি চিন্তা করো যে আমি তোমাকে কি বললাম যে দুইটা ভেক্টর যদি একই দিকে থাকে তাহলে প্লাস। তাহলে এখন দেখো এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে এবং এখানে একটা ভেক্টর আছে, সবগুলো একই দিকে। তাহলে এটা হচ্ছে a ভেক্টর, এটা হচ্ছে b ভেক্টর এবং এটা হচ্ছে c ভেক্টর। তাহলে একটু বোঝার চেষ্টা করো, a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস হচ্ছে সি ভেক্টর সবাই একদিকে আসছে। এবার বীজগাণিতিক ফলাফল কী হবে? শূন্য হবে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি তুমি ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে গেছো। তো চলো পরবর্তী কোশ্চেনগুলো আমরা একটু দেখে নিই, তাহলে আমাদের জন্য খুবই ভালো রকমের একটা প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো 4 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, যদি কোনো বস্তু এক্স দিকে 4 মিটার পার সেকেন্ড এবং ওয়াই দিকে 2 মিটার পার সেকেন্ড গতিতে চলে, তাহলে ভেক্টরের পরিপ্রেক্ষিতে বস্তুটির বেগ কত? ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাকে কিছুক্ষণ আগেই পড়ানো শুরু করার আগে কিন্তু বলে দিলাম যে কি দেখো, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমার জেড অক্ষ। তাহলে এক্স এর সাথে সবসময় আই ক্যাপ, ওয়াই এর সাথে সবসময় জে ক্যাপ, আর জেড এর সাথে সবসময় কিন্তু কে ক্যাপ হবে। তাহলে এখন তুমি চিন্তা করো যে যদি কোনো বস্তু এক্স দিকে 4 মিটার পার সেকেন্ড, তাহলে এক্স দিকে 4 মিটার পার সেকেন্ড এবং ওয়াই দিকে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে গতিতে চলে, ভেক্টরের পরিপ্রেক্ষিতে বস্তুটির বেগ কত হবে? তাহলে বোঝা যাচ্ছে যেখানে শুধুমাত্র আমরা আই ক্যাপ নিব আর আমরা হচ্ছে জে ক্যাপ নিব, কারণ এখানে আমার এক্স এবং ওয়াই, তার মানে এইটা কারেক্ট, এটা কারেক্ট। ওকে, এবার কি বলতেছে, বি এর সাপেক্ষে এ কণার আপেক্ষিক বেগের সঠিক সূত্র কোনটা? দেখো আমি কিন্তু আপেক্ষিক বেগের ক্লাস খুব সুন্দর করে নিয়ে বলেছিলাম। দেখো আপেক্ষিক বেগের কথা মনে রাখবা, যার সাপেক্ষে, আমি যদি বলি যে এর সাপেক্ষে বি, ভালো করে বোঝো, আমি যদি বলি এর সাপেক্ষে বি, তখন তুমি চিন্তা করে নিবা যে এর সাপেক্ষে বি মানে কি, যার সাপেক্ষে সেটা মাইনাস, তাহলে কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তখন তোমাকে বি থেকে কিন্তু এটাকে বাদ দেওয়া লাগবে, সহজ কথায়। তাহলে এখন তুমি চিন্তা করো যে এটা হচ্ছে লব্ধি বোঝাচ্ছে, তাহলে কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। তাহলে দেখো বি এর সাপেক্ষে, তাহলে যেটা সাপেক্ষে সেটা কিন্তু পরের লাইনে মাইনাস। আমি যদি বলতাম এর সাপেক্ষে, তাহলে ভি এ কার থেকে বাদ দিতা? ভিবি থেকে বাদ দিতা। বুঝতে পেরেছ? আচ্ছা, কোন ভেক্টরটি এক্স অক্ষের সাথে সমান্তরাল? আই গুণ জে গুণ জে। দেখো আই গুণ জে মানে কি? আই গুণ জে মানে কিন্তু কে, আই গুণ জে মানে কে, আবার কে গুণ জে, তাহলে কে গুণ জে মানে কিন্তু আমি আই পাচ্ছি। তাহলে আমাকে কি বলছে? কোন ভেক্টরটি এক্স অক্ষের সাথে? তাহলে আই অক্ষটা কার সাথে? অবশ্যই এক্স এর সাথে। দেখো এটাও হয়ে গেছে। কোন ভেক্টর রাশির কার্ল শূন্য হলে ভেক্টরটি কেমন হবে? ঠিক আছে, তাহলে এটা হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্লিজ ডিয়ার স্টুডেন্ট, এটা বারবার ভালো করে দেখবা। কোন ভেক্টর রাশির কাল শূন্য হলে ভেক্টরটি কেমন হবে? অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল তার মানে কি? আমি এখানে একটা ভেক্টর নিলাম, ঠিক আছে, এই ভেক্টরের সাথে যে কোনো একটা মানে একটা ভেক্টরের সাথে অপারেটর নিলাম, এটা যদি জিরো হয় তখন এই সত্যটা, এটা অনেকবার আসার মতো। এ ও বি ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হলে নিচের কোনটি সত্য হবে? আচ্ছা মনে রাখবা, এ ও বি ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হলে নিচের এটা সঠিক, অর্থাৎ তখন মনে রাখবা যে এ প্লাস বি মডুলাস ইজিক্যাল টু এ মাইনাস বি। এটা মনে রাখবা, এটা মানেই হচ্ছে কি? ভেক্টরদ্বয় পরস্পর লম্ব মানে 90 ডিগ্রি। বিনিময় সূত্র মেনে চলে না কে? বিনিময় সূত্র মেনে চলে না ভেক্টরের ক্রস গুণন। দেখো আমি কিন্তু সব অপশান ছাড়া তোমাকে মুখস্থ করানোর ট্রাই করতেছি। চলো আমরা আরেকবার রিভাইজ দিয়ে দিই। তাহলে কি বলতেছে? বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগের সঠিক সূত্র কোনটি? তাহলে যেটা সাপেক্ষে সেটা মাইনাস, যেটা সাপেক্ষে সেটা মাইনাস। কোন ভেক্টরটি এক্স অক্ষের সাথে সমান্তরাল? তাহলে দেখো আই গুণ জে মানে কিন্তু কে গুণ জে মানে কিন্তু আবার আই, তাহলে আইটাই আমি নির্দিষ্ট চাচ্ছিলাম। কোনো ভেক্টর রাশির কাল যদি শূন্য, ভেক্টরটি কেমন হবে? অবশ্যই কি হবে? শূন্য হবে। আচ্ছা, অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল হবে। তাহলে এ ও বি ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হলে নিচের কোনটি সত্য হবে? এই যে এই বিষয়টা সুন্দর করে মাথায় রাখো, এর মধ্যে যে কোনো একটা কমন পেয়ে যেতে পারো ইনশাল্লাহ। বিনিময় সূত্র মেনে চলে না কে? বিনিময় সূত্র মেনে চলে না ভেক্টর রাশির ক্রস গুণন। মনে রাখবা ভেক্টর রাশির কি বলেছে ভাইয়া? ভেক্টর রাশির ক্রস গুণন। আচ্ছা এবার চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। দেখো 10 নম্বর কোশ্চেন বলতেছে কে গুণ জে এবং জে গুণ কে এর মান কত? অবশ্যই অ্যান্সার হচ্ছে জিরো। কেন অ্যান্সার জিরো তুমি বলো তো? অ্যান্সারটি জিরো হওয়ার কারণ হচ্ছে কে গুণ জে কে গুণ জে, ভালো করে বুঝো, কে গুণ জে আর একটা জে গুণ কে, তাহলে এটা হচ্ছে মাইনাস আই আর এটা হচ্ছে তোমার আই, তাহলে কি এটা যদি আমরা কাটাকাটি করে জিরো পাবো। এ ক্রস বি ইজ ইকাল টু সি হলে সি এ কত? অবশ্যই শূন্য হবে। এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু আর ইউ 12-13-তে আসছে। কোনটি স্কেলার রাশি? অবশ্যই তড়িৎ বিভব। আমি তোমাদের বলেছিলাম যে নিচের কোনটি স্কেলার, নিচের কোনটি ভেক্টর রাশির মনে রাখার জন্য ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে, এই টেকনিক দিয়ে মনে রাখলে এভরিথিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণ করলে গুণফল হয় কি? কখনো স্কেলার কখনো ভেক্টর, এগুলো ভুল করো না, কখনো স্কেলার কখনো ভেক্টর। এক্স জেড তলে, দেখো আমি কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিলাম, এক্স জেড তলে একটি বিন্দুর অবস্থান ভেক্টর কত? তাহলে এক্স জেড তলে বলতে কি বোঝাচ্ছ? এক্স জেড, তখন তোমাকে বুঝে নিতে হবে একটা যাবে আই আর একটা যাবে হচ্ছে জেড, তাহলে এক্স মানে আই ক্যাপ
আর জেড মানে হচ্ছে কে ক্যাপ। তখন এই কারণে আমরা কি করছি, এক্স এর সাথে সবসময় আই রাখবো আর জেড এর সাথে সবসময় কে রাখবো, অন্য কাউকে রাখতে পারবো না। কোনো ভেক্টর রাশির কাল শূন্য হলে ভেক্টরটি কেমন হবে, দেখো আবার কোশ্চেনটা আসছে। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিছু কিছু কোশ্চেন কিন্তু অনেকবার রিপিট করে দিচ্ছি, কারণ এটা যেন তোমার মাথায় একদম সেট হয়ে চলে যায়। অগুণনশীল এবং সংরক্ষণশীল। আচ্ছা, অদিক রাশি। অদিক রাশি মানে কে, মানে স্কেলার রাশি। প্রতিসরাঙ্ক মনে রাখবা, প্রতিসরাঙ্ক হচ্ছে যে সবসময়, প্রতিসরাঙ্ক হচ্ছে সবসময় হচ্ছে অদিক রাশি। 17 নম্বর কোশ্চেনটা বলছে কোনটি ভেক্টর বিভাজনের উদাহরণ। মনে রাখবা ভেক্টর বিভাজনের উদাহরণ হচ্ছে কারা, ভেক্টর বিভাজনের উদাহরণ এখানে দেওয়া আছে সরল দোলক। মনে রাখবা কোনটি ভেক্টর বিভাজনের উদাহরণ যদি কখনো আসে তাহলে মনে রাখবা যে সরল দোলক হচ্ছে ভেক্টর বিভাজনের উদাহরণ। আই থিঙ্ক ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে গেছো। তারপরে আমরা চলে যাই। আচ্ছা, এবার দেখো কি বলতেছে। এই হয় অবশ্যই লন রোলার টানার সময় ওজনটা কি পাই, হ্রাস পায়, কারণ ঠেলার থেকে টানা সহজ, হ্রাস পায়। দুটি ভেক্টরের ক্রস গুণনের গুণফল শূন্য হলে ভেক্টর দ্বারা মধ্যবর্তী কোণ কত, অবশ্যই 0 ডিগ্রি, অবশ্যই 0 ডিগ্রি। কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি একই দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে। অবশ্যই মনে রাখবা ভেক্টর দুটি ক্রস গুণফলের মানের সমান, ভেক্টর দুটির ক্রস গুণফলের মানের সমান। ওকে, এবার 21 নম্বরটা দেখো, যদি a = -b হয় তবে a ক্রস b এর মান কত। অবশ্যই মনে রাখবা ভাইয়া 0। ঠিক আছে, এটা কিন্তু অনেক সহজ, যে a এর মানটা তুমি কি করছো, a এর মানটা তুমি -b ধরছো, তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে আমরা কিন্তু 0 পাচ্ছি। দুটি ভেক্টর রাশি a ও b এর অন্তর্ভুক্ত কোণ 180 ডিগ্রি হলে ওদের ভেক্টর গুণফল হবে কত, অবশ্যই 0। অবশ্যই কত, 0, অবশ্যই 0। কোনটি ভেক্টর রাশি নয়, কোনটি ভেক্টর রাশি নয়, অবশ্যই মনে রাখবা ভেক্টর রাশি এবং স্কেলার রাশির উদাহরণ কিন্তু চলে আসতে পারে, এটা খুব মনোযোগ দিয়ে দেখবা। নিম্নের ভৌত রাশিগুলোর তালিকায় কোন ধারাটি ভেক্টর রাশির অন্তর্গত। তাহলে এখানে বলছে যে ভেক্টর রাশির অন্তর্গত কারা, তো ভেক্টর রাশি কারা, ভবে সব প্রিয়তম। তাহলে আমরা এখানে একটু দেখি, যেটা বারবারই পড়াইছি, ভবে সব মানে তোমার ভেক্টর রাশির মধ্যে সংজ্ঞাগুলো খুব মানে উদাহরণগুলো খুব ভালো করে জানা লাগবে। ভবে সব প্রিয়তম, ভাসে টুনির তিতা, ভাসে টুনির তিতা প্রেমে। তো এই ছন্দ দিয়ে তুমি চাইলে সব ভেক্টর রাশিগুলো একসাথে মাথায় রাখতে পারো। দেখো ভতে ভরবেগ, বেতে বেগ, শতে স্মরণ, বতে বল, পিতে পৃষ্ঠটান, ওতে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন, ভ্রামক সান্দ্রতা, টর্ক। আচ্ছা, এখানে আমি লিখলাম এটা হচ্ছে টর্ক। তিতাতে কি বলতো, তড়িৎ ক্ষেত্র, তিতাতে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, মনে থাকবে। আর প্রতে হচ্ছে কি জানো তো, প্রতে হচ্ছে প্রাবল্য। আচ্ছা, মতে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক বা প্রাবল্য, মহাকর্ষীয় ধ্রুবক বা প্রাবল্য। সো এগুলো একটু প্লিজ মনে রাখবা, এগুলো কিন্তু কোশ্চেন তুমি পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো এগুলো কোনোটাকে মানে অবহেলার চোখে দেখা যাবে না, সো একটাও ভুল করা যাবে না। ওকে, আচ্ছা, তারপরে কোশ্চেনগুলো একটু দেখি। কোনটি স্কেলার রাশি। আচ্ছা, এগুলো জাস্ট ওই যে একই রকম সেক্টর, যে কোনগুলো স্কেলার কোনগুলো ভেক্টর, এটা তোমাকে খুব ভালো করে দেখা লাগবে। আচ্ছা, এখানে দেওয়া আছে, জাস্ট বুঝে নিবা। কোনটি ভেক্টর রাশি, দেখো তড়িৎ প্রাবল্য, এটাও কিন্তু ভেক্টর রাশির মধ্যে পড়ে। দুইটি সমান মানের ভেক্টর লব্ধির মান যে কোনো অবস্থায় এদের প্রত্যেকের মানের সমান হতে পারে। আমি আবারও বলেছি, দেখো এই কোশ্চেনটা আরেকবার আসছে, এটা কিন্তু আসছে, বুঝছো, 120 ডিগ্রি। আমি কি বললাম, যখন দুইটা ভেক্টর ধরো পি এর মানও পি, কিউ এর মানও পি এবং আর এর মানও পি, এই জিনিসটা হলে মাথায় রাখবে এটা হচ্ছে 120 ডিগ্রি। এক্স জেড সমতলে 3i + 5j + 4k ভেক্টরের দৈর্ঘ্য একক কত, দেখো 5। কিভাবে, কি বলছে, এক্স জেড, তার মানে কি এইটা নিব আর এইটা নিব, তাহলে দেখো 3 এর উপর স্কোয়ার করব, 4 এর উপর স্কোয়ার করব, তাহলে কত পাচ্ছি, 9 এবং 16। দ্যাটস ওয়াই আমরা পাচ্ছি 25, 25-এর উপর কি করা আছে, রুট, তার মানে 5। বুঝতে পেরেছো। আচ্ছা, দুটি সমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, তারা পরস্পর 240 ডিগ্রি কোণে ক্রিয়া করে, উহাদের লব্ধির মান অবশ্যই 120 ডিগ্রি, এটা প্লিজ মনে রাখো। i - j আর j - k এদের মধ্যবর্তী কোণ সবসময় 120 ডিগ্রি। i - j আর j - k এটা যদি তুমি এখন ক্যালকুলেট করো তাহলে কিন্তু 120 ডিগ্রি অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। আশা করি ব্যাপারটা খুবই ভালো মতন বুঝতে পেরেছো। আচ্ছা, এবার কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। আমি আবার এখানে কিছু সেক্টরটা দিয়েছি, এবার দেখো কি বলছে। আমি তোমাকে বলেছিলাম যে ভেক্টরের প্রকারভেদ থেকে কিন্তু তোমাকে পড়তে হবে। দেখো কি বলছে, কোনো ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই, অবশ্যই মাথায় রাখবে। এটা হচ্ছে কি ভেক্টর বলো তো, এটা হচ্ছে নাল ভেক্টর। তাহলে দেখো নাল ভেক্টর, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে এবং তাদেরকে ভেক্টর বলে, সেটা কি ভেক্টর, সদিশ ভেক্টর। নিচের কোনটি ভেক্টর রাশির যোগফল সূত্র নয়, বর্গসূত্র। বর্গসূত্র কখনোই কোনো রকম ভেক্টরের সাথে সংযোগ থাকে না। নিচের কোনটি বন্টন সূত্র, ইয়েস, তোমাকে বন্টন সূত্রটা ভালো করে দেখতে হবে। এটা হচ্ছে বন্টন সূত্র, ঠিক আছে, MP + Q আর এটার সাথে গুণ হয়ে যাচ্ছে, সো এটা হচ্ছে বন্টন সূত্র, ঠিক আছে, মনে রাখবা কিন্তু। হ্যাঁ, একটি আবার তুমি কিন্তু এই যে এখানে আরও দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বিনিময় আর এটা হচ্ছে সংযোগ। তাহলে বিনিময়টা কিভাবে মনে রাখবা, বিনিময়টা হচ্ছে দেখো A + B এবং এটা হচ্ছে
বি প্লাস এ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিনিময়। আর দেখো সংযোগ হচ্ছে এ বি প্লাস সি, আবার এ প্লাস এখানে বি হবে আর এটা হবে সি হবে। সো যে কোনো একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর 5 নাম্বার কি বলতেছে, একটি বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত তিনটি সমতলে ভেক্টর রাশিকে কোনো ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশ করলে এদের লব্ধি হবে কি, অবশ্যই লব্ধি হবে শূন্য। সেটা কি, ত্রিভুজ সূত্র। কি বলেছিলাম দেখো, এ ভেক্টর এবং হচ্ছে বি ভেক্টর এবং হচ্ছে মনে করো সি ভেক্টর, এই তিনজন একই দিকে ক্রিয়া করতেছে, তখন তুমি একদম বুঝে যাবা এ প্লাস বি প্লাস সি মানে কি হবে, 0 হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছে, দুটি দিক রাশির লব্ধি সর্বোচ্চ মান 12 একক এবং সর্বনিম্ন মান 2 একক, রাশিদ্বয়ের মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 7 একক এবং আরেকটা হচ্ছে 5 একক। এটা কিন্তু একটা অঙ্ক, সো আমি অঙ্কের দিলে তো দেখাবোই, সো এটা নিয়ে প্রবলেম হওয়ার কিছু নাই। ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার দেখো, সো 7 নম্বর কোশ্চেনটা দেখো, এ এক্স ইজিক্যাল টু এ ওয়াই হলে তাদের এ ভেক্টরের সাথে এক্স অক্ষের কোণ তৈরি করবে। তো এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি কীভাবে হলো, দেখো এখানে এটা, তাহলে আমরা কি দুটাকে প্রশ্ন মতে দেখো ভালো করে লেখা আছে এ কস থিটা। ঠিক আছে, মানে এক্স আগে তোমার প্রশ্ন মতে বোঝা লাগবে যে কার সাথে কার সাদৃশ্য তুমি করতেছো, সাদৃশ্য করতেছো তুমি এক্স মানে হচ্ছে গিয়ে তোমার এ ওয়াই। আচ্ছা, এক্স মানে কিন্তু হচ্ছে তোমার ইউআই। তো এক্স এ ওয়াই যদি আমি একসাথে করতে চাই তখন তোমাকে চিন্তা করা লাগবে যেখানে আমি এক্স এর মান কি পাইছি, এ কস থিটা, আর ওটার মান কি পেয়েছি, এ সাইন থিটা। তাহলে এ কস থিটা আর এ সাইন থিটা, যখন আমি এটা কাটাকাটি করে দিচ্ছি তখন কিন্তু আমার থাকতেছে সুন্দর করে যে তোমার হচ্ছে যে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা ইজিক্যাল টু 1। সো এটা হচ্ছে ট্যান থিটা। সো ট্যান থিটা 1 মানে তো বুঝতে পারছো, থিটা মানে ট্যান ইনভার্স মানে 45 ডিগ্রি। সো এটা নিয়ে প্যারা নেই। আচ্ছা, তারপরে কি বলতেছে দেখি 8 নাম্বার, যদি সি ইজিক্যাল টু এ ক্রস বি এবং ডি মানে বি ক্রস এ হয় তাহলে ডি এর মধ্যবর্তী কোণ কত হবে। ইয়েস, এটা অবশ্যই 180 ডিগ্রি, কারণ এটা মাইনাস হয়ে গেছে। যদি এ ক্রস বি আর বি ক্রস এ হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত। ইয়েস, এটা হচ্ছে পাই, মনে থাকবে পাই মানে 180 ডিগ্রি। আবার দেখো, এই যে এটার সাথে এটা ইজিক্যাল টু 0 হলে আমরা কি বুঝবো, আগত নির্গত ফ্লাক্স সমান হয়। ঠিক আছে, আগত নির্গত ফ্লাক্স সমান হয় তরল অসংকোচনীয় ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল। সহজ কথায় মনে রাখবা যে আমি যদি এরকম তোমাকে দিয়ে বলি 0, এটা কি, সেটা হচ্ছে সলিনয়েডের সত্য। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সলিনয়েডের সত্য। মনে রাখবে, মনে থাকবে সলিনয়েড বা সলিনয়েডাল। আচ্ছা, একটি ভেক্টর এফ অঘূর্ণনশীল হয় যদি, তখন অঘূর্ণনশীল মানে কি, অঘূর্ণনশীল মানে কার্ল। তার মানে হচ্ছে এইটার সাথে তুমি এফটাকে কি করে দিবা, ক্রস করে দিবা, দিয়ে 0 করবা। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থী তোমরা মনে রাখবা সবচেয়ে বেশি এখানে চলে আসতে পারে ভেক্টর ক্যালকুলাস থেকে যে সলিনয়েড হওয়ার সত্য। তো সলিনয়েড হওয়ার সত্যটা হচ্ছে কি, দেখো এইটার সাথে আমি এটা করে রাখবো। হ্যাঁ, এটা যদি আমি করি তাহলে এটা হচ্ছে কার্ল, সরি এটা হচ্ছে কার্ল, আর সলিনয়েড হওয়ার সত্য হচ্ছে ডট গুণন। সো ধরো এরকম, এটা হচ্ছে 0। তো এটা অনেক আসে, এটার নাম চোঙ্গাকৃতি, এটাও থাকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো প্লিজ মনে রেখো। আচ্ছা, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের মোটামুটি হচ্ছে যে ভেক্টর। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি হচ্ছে যে ভেক্টর, বুঝতে পারছো। এখন ভেক্টর যদি চলে গেল, আমরা এখন নিউটনের বলবিদ্যা যাব। তো নিউটনের বলবিদ্যা যাওয়ার আগে এই অধ্যায় নিয়ে একটু ছোটো কথা, তারপরে কি কি এখান থেকে পড়বো বা কোন কোন কোশ্চেনগুলো করলে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবো সেই বিষয়টা আমি তোমাদের দেখাতে চাই। নিউটনিয়ান বলবিদ্যা, ভালো করে দেখো যে নিউটনিয়ান বলবিদ্যা, এখান থেকে যে কোশ্চেন আসবে এটা তো 100%, এটা তুমি অবশ্যই জেনে থাকো বা তোমাকে জানতে হবে। সো নিউটনিয়ান বলবিদ্যা, এখান থেকে সবচেয়ে কোশ্চেন আসার সম্ভাবনা হচ্ছে মৌলিক বল। ঠিক আছে, কোথা থেকে বললাম ভাইয়া, মৌলিক বল। আচ্ছা, তো এই অধ্যায় থেকে তোমাকে কি কি জানা লাগবে, এই অধ্যায় থেকে একক ও মাত্রা কোনোটা বাদ দিবা না। একক এবং মাত্রা এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, প্লিজ, আমি আগে বলে দিচ্ছি। তো মৌলিক বল হচ্ছে, দেখো মৌলিক বল হচ্ছে 4 প্রকার। সো এই জিনিসটা তোমাকে খুব ভালো করে মাথায় রাখা লাগবে। একটা হচ্ছে কি বলো তো, প্রথমটা হচ্ছে মহাকর্ষ বল। প্রথমটা হচ্ছে মহাকর্ষ বল, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা হচ্ছে যে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি জানো তো, দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এবং আরেকটা হচ্ছে কি জানো তো, তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল। ঠিক আছে, তো মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল হচ্ছে, সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। আর সবচেয়ে সবল বল হচ্ছে সবল নিউক্লিয় বল। মনে রাখবা, সে সবচেয়ে সবল বল এটা।
সবচেয়ে সবল। হ্যাঁ, তো এখন তোমার সবচেয়ে যেটা বেশি জানা লাগবে যে সে জিনিসটা আমি তোমাকে বলে দিচ্ছি ছোট্ট করে। দেখো যে মহাকর্ষ বলের কার্যরত করার নাম হচ্ছে গ্রাভিটন। কার্যরত করার নাম হচ্ছে গ্রাভিটন, ঠিক আছে। সবল নিউক্লিয় বলের কার্যরত করার নাম হচ্ছে মেসন। আচ্ছা, এবং দুর্বল নিউক্লিয় বলের হচ্ছে বোসন। মনে রাখবা, বোসন, ঠিক আছে। আর তড়িৎ চুম্বকীয় বলের হচ্ছে গিয়ে ফোটন। এবার আসো, এখান থেকে কিছু গতি রিলেটেড কোশ্চেন হয়ে যেতে পারে, এবং গতি রিলেটেড কোশ্চেন যেহেতু গতি নাই শর্ট সিলেবাসে, তারপরে কিন্তু কিছু কোশ্চেন হয়ে যেতে পারে। এবং সবচেয়ে বড় যে প্রবলেমটা তোমরা ফেস করো সেটা হচ্ছে লেখচিত্র। লেখচিত্রের অনেক নিয়ম আছে। লেখচিত্রের কিন্তু অনেক নিয়ম আছে, যে নিয়মগুলো কিন্তু তোমাকে না জানলে কোনো উপায় নাই। কারণ লেখচিত্রর কিছু প্যাটার্ন থেকে আদর্শ গ্যাসের লেখচিত্র, কাজ ক্ষমতা, শক্তির, বলের, এভরিথিং। আমি এখন তোমাকে জাস্ট গতির ধাঁচে কয়েকটা জিনিস বুঝিয়ে দিব, সেই জিনিসটা দিয়ে তুমি প্রত্যেকটা জায়গায় সলভ করতে পারবা, ঠিক আছে। তো চলো দেখি আমরা একটু শিখতে পারি কিনা। তো লেখচিত্র ব্যাপারটা তোমার একটু মাথায় রাখা জরুরি, ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল গতি দিয়ে যদি আমি তোমাকে বোঝাই, লেখচিত্র আসলে এখানে তিনটা। একটা হচ্ছে কি জানো তো, সরণ বনাম সময়। এই জিনিসগুলো একটু জানা লাগবে, সরণ বনাম সময়। একটা হচ্ছে বেগ বনাম সময়, ঠিক আছে। আচ্ছা, এবং আরেকটা হচ্ছে ত্বরণ বনাম সময়। ত্বরণ বনাম সময়। তো দেখো যে এই যে বিষয়গুলো, যে সরণ বনাম সময়, বেগ বনাম সময়, ত্বরণ বনাম সময়, তো এগুলোকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি? এস ভার্সেস টি, একটা হচ্ছে ভি ভার্সেস টি, আর একটা হচ্ছে এ ভার্সেস টি। আচ্ছা, এখন ভাইয়া এই তিনটা লেখচিত্র মনে রাখার টেকনিক আছে, জাস্ট তিনটা। সো নাম্বার 1, মূল বিন্দুগামী সরলরেখা। ভালো করে বোঝো, মূল বিন্দুগামী সরলরেখা তুমি কিভাবে লেখচিত্রগুলো কমপ্লিট করবা। যে কোনো একটা লেখচিত্র তুমি রাবিতে কমন পেতে চলেছো, আমি আশা করব, ঠিক আছে। সো এটা দেখো, পেরে যাবা। মূল বিন্দুগামী সরলরেখার ব্যাপারটা হচ্ছে ওয়াই প্রপোর্শনাল এক্স। এই কথাটা কেন বললাম, তুমি সবসময় খেয়াল করে দেখবা যে তোমাকে আমি যে লেখচিত্রটা দিয়েছি তার ওয়াই অক্ষ এবং এক্স অক্ষের পাওয়ার দুই পাশে 1 1 আছে কি না, 1 1 আছে কিনা। যদি দুই পাশে 1 1 থাকে তখন তুমি একবারে সুন্দর করে এটাকে হচ্ছে তুমি বলবো মূলবিন্দুগামী সরলরেখা। নাম্বার 2 টেকনিকটা হচ্ছে পরাবৃত্তাকার। নাম্বার 2 টেকনিকটা হচ্ছে পরাবৃত্তাকার। প্লিজ ভালো করে বুঝো। তো পরাবৃত্তাকার, এই পরাবৃত্তাকারের টপিকটা বা সিস্টেমটা হচ্ছে ওয়াই প্রপোর্শনাল এক্স স্কোয়ার। বুঝতে পারছো? আচ্ছা, এটা মানে কি, ওয়াইয়ের পাওয়ার 1, এক্সের পাওয়ার 2, অর্থাৎ 1 2 বা 2 1, এই দুই পাশে এরকম হলে একটা ওয়াই অক্ষ আর একটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ, সেই গ্রাফটা হবে এরকম, ঠিক আছে, মনে রাখবা। এবং নাম্বার 3 হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক, তো ব্যস্তানুপাতিকের যত গ্রাফ তুমি ফিজিক্সে পাবা, ভালো করে বুঝো, ব্যস্তানুপাতিকের যত গ্রাফ তুমি ফিজিক্সে পাবা সবসময় মনে রাখবে, একটা বাড়লে আরেকটা কমে যাবে, একটা বাড়লে আরেকটা কমে যাবে। সো এই তিনটা টেকনিক দিয়ে তুমি যত রকমের ফিজিক্সের গ্রাফ আছে তুমি ইজিলি সলভ করতে পারবা। তো চলো একটা একটা করে আমি দেখাই। আচ্ছা, তো দেখো এখানে গ্রাফ যদি 3 প্রকার হয়, ভালো করে বুঝো, গ্রাফ এখানে কয় প্রকার? 3 প্রকার, কিন্তু এখানে 3 প্রকার। তো ভালো করে বুঝো, এই যে গ্রাফ যে আমি 3 প্রকার এখানে লিখছি, যে একটা হচ্ছে সরণ বনাম সময়, বেগ বনাম সময় এবং ত্বরণ বনাম সময়। ভালো করে বুঝো, সরণ বনাম সময়, বেগ বনাম সময়, ত্বরণ বনাম সময়। দেখো এই জিনিসগুলো খুব মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে। তো আমি যদি এখন দেখা, গ্রাফের আবার গতিবিধির 3টা সিস্টেম আছে। একটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে, একটা হচ্ছে সমত্বরণের ক্ষেত্রে, ভালো করে বুঝো, একটা হচ্ছে সমত্বরণের ক্ষেত্রে এবং আরেকটা হচ্ছে সমমন্দনের ক্ষেত্রে, সমমন্দন। তো তার মানে কি? তার মানে হচ্ছে এইখানে ভি কনস্ট্যান্ট থাকবে, এখানে সব সময় ভি কনস্ট্যান্ট থাকবে, সমতরণে এটা কনস্ট্যান্ট থাকবে, কথাটা বোঝো, ঠিক আছে। আর সমমন্দনে মাইনাস এ কনস্ট্যান্ট থাকে। এখন এখান থেকে যদি কোশ্চেন দিয়ে দেয়, তাহলে এখন তোমাকে দেখতে হবে গ্রাফ এখানে 1 2 3। তাহলে তুমি ফার্স্ট অফ অল লেখো, যে দেখো ওয়াই অক্ষ এক্স অক্ষ, 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 ওয়াই অক্ষ এক্স অক্ষ। তাহলে এখন তুমি সবগুলোতে বসাও, এস টি, ভি টি, এ টি, ঠিক আছে, এস টি, ভি টি, এ টি, এরপর আবারও এস টি, ভি টি এবং হচ্ছে এ টি। এখন তুমি খেয়াল করে দেখো, এই ঘরে সবসময় কে কনস্ট্যান্ট? এই ঘরে সবসময় বেগ কনস্ট্যান্ট, এই ঘরে সবসময় ত্বরণ কনস্ট্যান্ট, এই ঘরে সবসময় মাইনাস এ কনস্ট্যান্ট। তাহলে এখন দেখো তো, সময়ের সাথে স্বর্ণের পরিবর্তনকে তো বেগ বলে, তাই না? সময়ের সাথে স্বর্ণের পরিবর্তনকে বেগ বলে না? হ্যাঁ, অবশ্যই বলে। তখন এস বাই টি মানে হচ্ছে ভি, অর্থাৎ এস মানে হচ্ছে ভিটি। এখন তুমি খেয়াল করো, এখানে কে কনস্ট্যান্ট? ভি কনস্ট্যান্ট। তাহলে এস প্রপোর্শনাল টি, তাহলে এস এর পাওয়ার 1, টি এর পাওয়ার 1, তাহলে দুই পাশে যে 1 1 আছে, তখন তুমি বুঝে গেছো এটা মূলবিন্দুগামী সরলরেখা। এবার দেখো, টাইমের সাথে বেগের কি পরিবর্তন হবে? কখনোই না, কারণ এখানে সমবেগ বলছে। দেখো তুমি এমন একটা গ্রাফ খুঁজতেছো,
তুমি পেয়ে গেছো যে সম। এখন তুমি দেখবা টাইম চেঞ্জ হচ্ছে, বেগ তো চেঞ্জ হবে না, ওই জন্য এটা সোজা। তার মানে টাইম ঠিকই চেঞ্জ হচ্ছে, বেগ কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। তো সময়ের সাথে যদি বেগের পরিবর্তন না হয় তাহলে কি এখানে এখানে কোনোভাবে ত্বরণ বাড়বে? কখনোই বাড়বে না। তাহলে যেমন আছে তেমনই থাকবে। তার মানে এই তিনটা গ্রাফই হচ্ছে সমবেগের। এই তিনটা গ্রাফ কিসের ভাইয়া? সমবেগের গ্রাফ। ভালো করে বুঝো। এবার এখানে আসো, এই ঘরে এখন কে কনস্ট্যান্ট? তুমি এই ঘরে এখন এ কে কনস্ট্যান্ট রাখবা, এই ঘরে তুমি এ কনস্ট্যান্ট রাখবে, অন্য কিছু কনস্ট্যান্ট রাখতে পারবা না। এখন দেখো সময়ের সাথে স্বর্ণের পরিবর্তনকে বেগ বলে, তুমি ওই ঘরে কি এখন বেগ নিয়ে যেতে পারবা? এই ঘরে তোমাকে ত্বরণ নিয়ে আসতে হবে। তাহলে এখন তুমি চিন্তা করো তো, এই ঘরে যেহেতু ত্বরণ নিয়ে আসা লাগবে, তখন তুমি কী করবা? তাহলে তুমি এমন একটা সমীকরণ নিবা যে এস মানে হাফ এ স্কয়ার নিবা না? অবশ্যই নিবা। তাহলে এখন তুমি চিন্তা করো যে দেখো এইটা পুরোটা কনস্ট্যান্ট, তাহলে এস প্রপোর্শনাল টি স্কয়ার, এস প্রপোর্শনাল টি স্কয়ার, তাহলে এস এর পাওয়ার 1 টি এর পাওয়ার 2, তাহলে 1 আর 2 বলছে যেহেতু, তখন তুমি এই গ্রাফটা পরাবৃত্তাকার চিন্তা করবা। এবার সময়ের সাথে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে কিনা? অবশ্যই বলে। তাহলে ত্বরণ তো আসছে, তাহলে ভি বাই টি মানে যদি এ হয়, তাহলে আমরা আড়াআড়ি গুণ করলে ভি মানে এ টি, কনস্ট্যান্ট এ, তাহলে ভি প্রপোর্শনাল টি, ভি এর পাওয়ার 1 টি এর পাওয়ার 1, তাহলে 2 পাশে 1 মানে মূলবিন্দুগামী সরলরেখা। এবার দেখো টাইম বাড়তেছে, এবার ত্বরণ কি বাড়বে? না। তাহলে এখানে সমান করে টান মেরে রেখে দিব। এবার সমবন্ধন যা আমি পড়ছি এটার বিপরীত, তাহলে এটা আমি এভাবে করে দিব, এটা বাড়ছে এটা কমছে, আর এটা ওপরে ছিল এটা হচ্ছে প্লাস এ, এটা প্লাস এ, তাহলে এবার কিন্তু নিচে নেমে এটা হবে মাইনাস এ। দ্যাটস ওয়াই এই গ্রাফটা এটা টি থাকবে কিন্তু এটা এবার নিচে নামবে, তো এটা হচ্ছে মাইনাস এ। এই যে এই হলো বিষয়। আশা করি ব্যাপারটা টেকনিকটা তোমার মাথায় ঢুকছে। তাহলে টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে তোমাকে সুন্দর করে বোঝা লাগবে যে এক পাশে 1 1 আছে কিনা, দুই পাশে 1 1 আছে কিনা। 1 1 থাকলে মূলবিন্দুগামী সরলরেখা, কথা বুঝছো? আর তুমি সবসময় লক্ষ্য করে দেখবা যে তোমাকে যেটা আমি গ্রাফ বলতেছি, সমচাপের যদি গ্রাফ বলি আয়তনের সাথে, তাহলে সমচাপ তো দেখবা পিটা বাম পাশে আছে কিনা। যদি পিটা বাম পাশে উপস্থিত থাকে তাহলে সেটা আর বাড়বে না, সেটা সমান থাকবে। আচ্ছা এখন কি কি টাইপের গ্রাফ আসতে পারে? আচ্ছা তোমাকে যদি এখন আমি এই গ্রাফটা দিয়ে বলি, এই বল থেকে যে এফ মানে এম এর গ্রাফটা আমাকে বের করে দেখাও, তাহলে এখন দেখো এফ মানে এম এ, এখন তুমি খেয়াল করে দেখো এখানে আমি তোমাকে বললাম যে এমটা কনস্ট্যান্ট, এমটা কনস্ট্যান্ট, তাহলে কি এফ সমানুপাতিক এ, বিষয়টা এরকম না? তাহলে এফ এর পাওয়ার কত 1, এর পাওয়ার কত 1, তাহলে এই গ্রাফটা হবে মূলবিন্দুগামী সরলরেখা। আচ্ছা তাহলে আর কেমন গ্রাফ আসে? গ্রাফ আসে কিন্তু দেখো ই কে প্রপোর্শনাল ভি স্কোয়ার, তার মানে কি ই এর পাওয়ার 1 ভি এর পাওয়ার 2, তাহলে এই গ্রাফটা কেমন হবে? অবশ্যই পরাবৃত্তাকার হবে, অবশ্যই পরাবৃত্তাকার হবে। ভালো করে বুঝো। এরপর আমি তোমাকে বললাম ই কে মানে হচ্ছে পি স্কোয়ার বাই 2m, এই খেয়াল করে দেখো ই কের সাথে পি স্কোয়ারের সম্পর্ক কি? এপারে 1 এপারে 2 আছে কিনা? ইয়েস, তাহলে সেই গ্রাফটা হবে পরাবৃত্তাকার, অর্থাৎ এখানে ই কে আর এখানে হবে কি? এখানে হবে পি। বুঝতে পারছো সিস্টেমটা? আচ্ছা আরেকটা গ্রাফ যদি এখন আমি তোমাকে বয়েলের সূত্রের গ্রাফ বলি, সাপোজ আমি তোমাকে বললাম যে বয়েলের সূত্র গ্রাফ, এই ভালো করে বুঝো, এই থিমটা ভালো করে বুঝো, একেবারে কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখন বয়েলের সূত্র গ্রাফ বললাম, তাহলে ভি প্রপোর্শনাল 1 বাই পি। দেখো তো আমি কি বললাম, ওয়াই যদি 1 বাই এক্স, তাহলে একটা বাড়তেছে একটা কমতেছে, এই গ্রাফটা কেমন হবে? এই গ্রাফটা এরকম হবে, এক পাশে বাড়তেছে আর এক পাশে কমতেছে, খুবই সহজ। আচ্ছা এখন যদি আমি তোমাকে বলি সমচাপের গ্রাফ, আমি বললাম যে সমচাপের গ্রাফ, ভালো করে বুঝো সমচাপ। তাহলে এখন তুমি দেখো এখানে এখানে ভি আছে, তাহলে সমচাপ, তাহলে পি এবারে থাকা লাগবে। তাহলে এখন দেখো ভি বাড়তেছে, পি কি বাড়বে? কখনোই না, তাহলে পিটা সমান হবে। তাহলে এটা হচ্ছে সমচাপের গ্রাফ, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন আসো বয়েলের সূত্রের গ্রাফ যখন তুমি দেখলে, এখন যদি আমি তোমাকে বলি চার্লসের সূত্র, ভালো করে বুঝো চার্লসের সূত্র, চার্লস এর সূত্র। আচ্ছা আমি তোমাকে বললাম যে চার্লসের সূত্রের গ্রাফটা আমাকে দেখাও। আচ্ছা চার্লসের সূত্রটা কি সবাই জানো, যে ভি সমানুপাতিক টি। তাহলে এখন দেখো ভি এর পাওয়ার 1 টি এর পাওয়ার 1, তাহলে এই গ্রাফটা কি হবে? মূলবিন্দুগামী সরলরেখা, মূলবিন্দুগামী সরলরেখা। আচ্ছা যদি এখন এরকম হইতো আচ্ছা যদি এখন এমন হইতো যে আমি তোমাকে বললাম যে তুমি চার্লস দেখাচ্ছো, এবার তুমি হচ্ছে যে অ্যাভোগাড্রোর সূত্র দেখো, তাহলে অ্যাভোগাড্রোর গ্রাফটা হচ্ছে ভি প্রপোর্শনাল এন, দেখো ভি এর পাওয়ার এন, এন এর পাওয়ার 1, এই গ্রাফটা হবে মূলবিন্দুগামী সরলরেখা। তো তোমার কাছে এই টেকনিক মনে থাকবে না ফিজিক্সের গ্রাফ করার জন্য, যে দুই পাশে 1 1 হলে তুমি মূলবিন্দুগামী সরলরেখা মাথায় রাখবা, আর যদি 1 2 হয় তাহলে পরাবৃত্তাকার। আর আরেকটা জিনিস প্লিজ মনে রাখবা, আমার যে গ্রাফের আগে সম লেখা থাকবে, যে গ্রাফের আগে সম লেখা থাকবে, তুমি মনে রাখবা যে সম মানে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখানে আমি যদি বলি সমচাপ, তাহলে এটা পি আর এটা ভি, তার মানে এটা হচ্ছে সমচাপের গ্রাফ। আমি যদি বলতাম যে সম আবুলের গ্রাফ, কথার কথা সম আবুল বলছি, তো সম আবুল মানে তুমি কি বুঝবা? সম আবুল মানে বুঝবা যে আবুল আর চেঞ্জ হবে না, দেখো আবুলটা সমানই আছে, টাইমটা ঠিকই চেঞ্জ হচ্ছে। তো এই জিনিসগুলো প্লিজ মনে রাখো। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি গ্রাফের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা নিউটনের বলবিদ্যায় আর কি আসার সম্ভাবনা আছে? জড়তার ভ্রামকের যত সূত্র আছে, প্লিজ শোনার আমার, জড়তার ভ্রামকের যত সূত্র আছে আমি সুন্দর করে পড়িয়েছি, তারপর আরেকবার বলে দিচ্ছি। জড়তার ভ্রামকের যত সূত্র আছে সুন্দর করে একবার দেখবা, ঠিক আছে? সিলিন্ডার, নিরেট, আচ্ছা নিরেটের কত মনে আছে? নিরেটের হচ্ছে আই ইজিক্যাল টু
2/5 mr², এটা হচ্ছে নিরেট। এরপরে হচ্ছে তোমার হচ্ছে শুধুমাত্র গোলক 2/3 mr², এগুলো প্লিজ মনে রাখো। সিলিন্ডার 1/2 mr², সিলিন্ডার কোন সিলিন্ডার বলো তো? নিরেট সিলিন্ডার। বিন্দু বস্তু মানে mr², ঠিক আছে? তাহলে দেখো এটা হচ্ছে কি গোলক, এটা হচ্ছে গোলক। এগুলো একটি স্ক্রিনশট দিয়ে দিয়ে পড়ে নিও, এগুলোর পিডিএফ করাটা একটু আমার জন্য কষ্ট হয়ে যায়, বাট আমি তো ওই যে ওগুলো দিয়ে দিচ্ছি সব। আচ্ছা এটা হচ্ছে কি বলো তো? এটা হচ্ছে নিরেট সিলিন্ডার, এটা হচ্ছে নিরেট সিলিন্ডার, নিরেট সিলিন্ডার, ঠিক আছে? নিরেট সিলিন্ডার। এটা কি? এটা হচ্ছে বিন্দু বস্তু, এটা হচ্ছে বিন্দু বস্তু, মনে থাকবে? এটা হচ্ছে বিন্দু বস্তু। আচ্ছা এবং এগুলা সব প্লিজ আমি সবই দেখাই দিচ্ছি, সবই ভালো করে দেখবা। এবার আসো কৌণিক অংশ। এই কৌণিক অংশ থেকে নিউটনি বলবিদ্যায় খুব ভালো রকমের সূত্র আসে, কৌণিক সূত্র। তো কৌণিক সূত্র থেকে কোনটা আসতে পারে? এটা হচ্ছে কৌণিক ভরবেগ আর এটা হচ্ছে টর্ক। আচ্ছা কৌণিক ভরবেগটা যদি আমরা একটু দেখি, কৌণিক ভরবেগের ব্যাপারটা কি? কৌণিক ভরবেগ হচ্ছে এল, এল মানে হচ্ছে আর পি সাইন থিটা, ভালো করে বুঝো। এখন এটাকে কি হয়? এল মানে যদি ভেক্টরের প্রকাশ থাকে তাহলে আর ক্রস পি হয়, এটা একটু ভালো করে মনে রাখবা। আচ্ছা তারপরে কি দেখো আর পি সাইন থিটা, আমরা কিন্তু দেখো আর পি যদি সাইন 90 ডিগ্রি ধরি, যদি সাইন আমরা 90 ডিগ্রি ধরি, প্লিজ ভালো করে বোঝো, যদি সাইন 90 ডিগ্রি ধরি তাহলে কি দেখো আর পি সাইন হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে শুধুমাত্র আর পি থাকে, তাহলে আর পি মানে হচ্ছে এম ভি। দেখো আর এম ভি মানে আবার কিন্তু ওমেগা আর, সো এটা কিন্তু ভালো করে মনে রেখো। আর তাহলে এবার দেখো ওমেগা আর পাইছো, তাহলে ভালো করে দেখো আর কিন্তু এবার ডাবল, তাহলে আর স্কোয়ার এম, তাহলে এখন আমরা বলতে পারি এম আর স্কোয়ার ওমেগা, এটাও কিন্তু হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র, বুঝতে পেরেছ? আচ্ছা তারপরে কি? টর্ক। সো টর্কের ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে দেখবা। টর্কের ব্যাপারটা হচ্ছে টাও। সো টাও মানে হচ্ছে আর এফ কস থিটা, আর এফ কস থিটা। তাহলে আর এফ কস থিটা যদি হয় তাহলে এটা কিন্তু আর ক্রস এফ, এটা ভেক্টর আকারে হয়, নিচের কোনটা সঠিক এটা এবার মানে কথাবার্তা কিন্তু আসে। এখন যদি এখানে দেখো, সরি এটা কস থিটা লিখছি কেন? এটা সাইন থিটা, সরি এটা কিন্তু সাইন থিটা, হ্যাঁ ভাইয়েরা এটা কিন্তু হচ্ছে সাইন থিটা, এটা হচ্ছে সাইন থিটা। আচ্ছা এখন এটা গেল, এখন তোমাকে যদি বলতাম যে তুমি শুধুমাত্র আর এফ রাখো, তাহলে দেখো আর এফ মানে কিন্তু এম এ, আর এম এম এ মানে কিন্তু দেখো এ মানে কিন্তু আবার আর আলফা, ঠিক আছে? তাহলে আর স্কোয়ার, ভালো করে বুঝো, আর স্কোয়ার, তাহলে এখানে এম এখানে আলফা, তার মানে এম এখানে আমরা বলতে পারি এম, ঠিক আছে, এম আর স্কোয়ার আলফা। তো এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। সবাই কি বুঝতে পারছো? তো এইভাবে কিন্তু আসবে, ওকে? তো এই জিনিসগুলো প্লিজ একবার দেখো। সবচেয়ে তোমার জানা উচিত ওমেগার সূত্র। ওমেগা মানে হচ্ছে একটা 2π/t, তারপরে হচ্ছে 2πn/t, আরেকটা হচ্ছে 2πf। এই ওমেগার সূত্রগুলো দেখো প্লিজ, ঠিক আছে? এগুলো কিন্তু ভুল করো না। তো এই জিনিসগুলো তোমাকে খুবই ভালো। আরেকটা আছে এস মানে হচ্ছে আর থিটা, এরপর হচ্ছে ভি মানে হচ্ছে ওমেগা আর, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে এ মানে হচ্ছে আর আলফা। তো এই জিনিসগুলো তোমাকে খুব ভালো মতন মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো কোনোভাবে ভুল করা যাবে না, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলা এই কৌণিকের যা যা আছে সবগুলো দেখবা। এবার আসো কোশ্চেনগুলো আমরা কি টাইপের পড়তে পারি, কি কি কোশ্চেন আসছে বা কেমন টাইপের কোশ্চেন মুখস্থ রাখবো। থেমে থাকা একটি গাড়িতে একটি ট্রাক এসে সজোরে আঘাত করলে গাড়ির আরোহীর মাথা পেছন দিকে হেলে পড়ে। ট্রাকটি কোন দিক থেকে আঘাত করেছে? অবশ্যই পেছন দিক থেকে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘূর্ণমান বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের অভিমুখে সাথে অক্ষের লম্ব দূরত্বের গুণফলকে কি বলে? দ্বন্দ্ব বলে। জড়তার ভ্রামকের মাত্রা কোনটি? অবশ্যই এম এল স্কোয়ার। বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি কোনটি? অবশ্যই মনে রাখবা। দেখো এই যে আমি যেটা কিছুক্ষণ করালাম, এম আর স্কোয়ার ওমেগা, বুঝতে পারছো? নিচের বলগুলির মধ্যে কোনটি সবচেয়ে শক্তিশালী বল? আমি কি কি পড়াইলাম? সবল নিউক্লিয় বল। দেখো এগুলো কিন্তু আসছে, মানে আমি যেগুলো বলতেছি কোনো ভুলভাল বলতেছি না। আচ্ছা এরপর দেখো রাস্তার ব্যাংকিংয়ের কথা বললাম। যদি ভি মানে দ্রুতি, আর মানে ব্যাসার্ধ এবং অভিকর্ষ ত্বরণ জি হয় তাহলে নিম্নে কোন রাশিটি মাত্রাহীন? অবশ্যই মনে রাখবা মাত্রাহীন হচ্ছে এটা, যে ট্যান থিটা মানে হচ্ছে ভি স্কোয়ার বাই হচ্ছে আর জি। তো এই যে ভি স্কোয়ার বাই আর জি, ভি স্কোয়ার বাই আর জি, এটা হচ্ছে মাত্রাহীন, ঠিক আছে? তো আরও গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন আমাদের সামনে হাজির হয়েছে। তো এই জিনিসগুলো দেখো একবারে মুখস্থ রাখো, মনে করো, আমার সাথে পড়া এখনই কমপ্লিট করে ফেলো, তোমার থিওরি নেওয়ার অন্তত চিন্তা করা লাগবে না। নিউক্লিয়াসের মধ্যে কোনো কণা পারস্পরিক বিনিময়ের দ্বারা সবল নিউক্লিয় বলের উৎপত্তি হয় কোনটা? মেসন। এই দেখো আমি কিন্তু বললাম যে সবল নিউক্লিয় বল হচ্ছে মেসন। আচ্ছা 1 ডিগ্রি সমান কত রেডিয়ান? 0.0175। প্লিজ মনে রাখো কোনটি মৌলিক বল নাই? তড়িৎ চালক বল নামের কোনো মৌলিক বল নাই। কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে? 1 রেডিয়ান বলে।
11 নম্বরে দেখো, হাত ঘড়ির ঘন্টার কাঁটা পর্যায়কাল কত? অবশ্যই 12 ঘন্টা। চাঁদের রৈখিক বেগ কোনটি? 1.022 কিলোমিটার পার সেকেন্ড। প্লিজ মনে রাখো। মৌলিক বলের সংখ্যা অবশ্যই 4। সাইকেল আরোহীকে বাঁকের কেন্দ্রের দিকে হেলতে হয় কেন? কেন্দ্রমুখী বলের জন্য। ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কেন্দ্রমুখী বলের জন্য। এবং 15 নম্বর কোশ্চেন বলছে নিচের কোনটি সংরক্ষণশীল বলের ক্ষেত্রে অসত্য নয়? কৃতকাজ পুনরুদ্ধার করা অসম্ভব নয়। তাহলে এই কোশ্চেনটা মনে রাখো যে 15 নম্বর কি বলতেছে, নিচের কোনটি সংরক্ষণশীল বলের ক্ষেত্রে অসত্য, মানে সত্য না, অসত্য নয়, কৃতকাজে পুনরুদ্ধার করা অসম্ভব নয়। 16 নম্বর কোশ্চেনটা বলে দিচ্ছে তোমাকে যে একটি নির্দিষ্ট বেগে চলমান বস্তুর উপর কি কিছু বল কাজ করা শুরু করলো, যদি ওই সমস্ত বলগুলোর যোগফল শূন্য হয় তবে বস্তুটি নির্দিষ্ট বেগে চলতে থাকবে, নির্দিষ্ট বেগে চলতে থাকবে। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ বস্তুটির গতিশক্তি পরিবর্তনের কি? অবশ্যই সমান। উপগ্রহ মহাশূন্যে কোন নীতি মেনে চলে? কেপলারের সূত্র। ভাইয়া কেপলারের সূত্র। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সব সময় কি? দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে, দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। নিউটনের তৃতীয় সূত্রের প্রয়োগ নয় কোনটি? অবশ্যই যাত্রীবাহী বাচ। রৈখিক গতির ক্ষেত্রে বলের যে ভূমিকা কৌণিক গতির ক্ষেত্রে কোনটি রাখে? সেটা হচ্ছে টর্ক, সেটা হচ্ছে টর্ক। প্লিজ টর্ক মনে রাখো। তুমি যদি ভূপৃষ্ঠ হতে উপরে যেতে থাকো তাহলে তোমার ভর অবশ্যই অপরিবর্তিত থাকবে এবং ওজন কমবে। দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তুমি যদি ভূপৃষ্ঠ হতে উপরে যেতে থাকো তাহলে ভর অপরিবর্তিত থাকবে এবং ওজন কমবে। রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক দেখো, ভি মানে ওমেগার। আমি আবারও বলতেছি, রৈখিক বেগ এবং কৌণিক বেগ এই বিষয়গুলো তুমি প্লিজ মনে রাখো। রৈখিক বেগ ও কৌণিক বেগ সেটা হচ্ছে কি কি বলতো? ভি মানে হচ্ছে ওমেগা আর, আমি কিন্তু বললাম। এস মানে কিন্তু আর থিটা বলে দিলাম। এই যে এটা হচ্ছে রৈখিক বেগের সাথে কৌণিক বেগ, এটা হচ্ছে রৈখিক সরণের সাথে কৌণিক সরণ, আর এ মানে হচ্ছে আর আলফা, এটা হচ্ছে রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণের সম্পর্ক। সো ডিয়ার স্টুডেন্ট, খুব ভালো করে পড়বা, ওকে? ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক দেখো, অলরেডি বলতে বলতে চলে আসছে। রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক সেটা কোনটা আমাকে কি আর বলার দরকার আছে? আমি কেবলই দেখালাম। এ মানে হচ্ছে আর আলফা, সেখান থেকে আর যদি বের করতে যাই তাহলে তো অবশ্যই এ বাই আলফায় পড়বে। হচ্ছে একটি পাখা প্রতি মিনিটে 30 বার ঘুরছে, এর কৌণিক বেগ কত? পাই রেডিয়ান পার সেকেন্ড। এটা মনে রাখো, এটা হচ্ছে 30 বার ঘুরলে পাই রেডিয়ান পার সেকেন্ড। এটা কই থেকে আসছে? এই সূত্রটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে লিখে দিচ্ছি, ওমেগা, যে 2 পাই, ঠিক আছে, n/t। আচ্ছা, n/t এই হলো বিষয়। ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কোন? অবশ্যই 180 ডিগ্রি। তড়িৎ চুম্বক বল ও মহাকর্ষ বলের মধ্যে অনুপাত কত? এই যে 10⁻39 39:1। সো ভাইয়ারা প্লিজ মানে মৌলিক বল রিলেটেড যা যা আছে দেখো, আমি যা বলতেছি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। মৌলিক বল রিলেটেড যা যা তোমার কাছে জানা দরকার তুমি সব জানবা, কোনো কিছু বাকি রাখবে না। জড়তার ভ্রামকের মাত্রা অবশ্যই ml স্কয়ার। একটি নিরেট সিলিন্ডারের দেখো, একটি নিরেট সিলিন্ডারের ভর m এবং ব্যাসার্ধ r, জ্যামিতিক অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? হাফ mr স্কয়ার, হাফ mr স্কয়ার মনে রাখবা। বর্ষাকালে চলন্ত গাড়ির চাকা হতে কাদা ছিটকে পড়ে কেন? কারণ কেন্দ্রমুখী বল নেই বলে, কেন্দ্রমুখী বল নেই বলে, কেন্দ্রমুখী বল নেই বলে। অপশন ছাড়া এমনভাবে প্রিপারেশন নাও যেন একবারে দেখা মানে তুমি একেবারে ফাটায় ফেলতে পারো। এই বুঝতে পারছো? আচ্ছা, তো চলো এবার দেখি কি বলতেছে। 31 নম্বর কোশ্চেন, নিউক্লিয় সবল বলের তীব্রতা 1 ধরলে নিউক্লিয় বল ও নিউক্লিয় দুর্বল বলের জন্য নিচের কোন অনুপাতটি সঠিক? 1:10 ইনভার্স 12। সো এইটা প্লিজ ভালো করে মনে রাখবা, এটা কোনোভাবে ভুল করবা না। 1:10 ইনভার্স 12। নিম্ন অক্ষের সাপেক্ষে একক ব্যাসার্ধ সম্পূর্ণ একটি নিরেট সিলিন্ডার চক্রগতির ব্যাসার্ধ 1/√2, 1/√2 চক্রগতির ব্যাসার্ধ 1/√2। কোনটির উপর বস্তু জড়তার ভ্রামক নির্ভর করে না? মাত্রা। নিউটনীয় বলবিদ্যার মূল স্বীকার্য সংখ্যা হচ্ছে 3। কোন কণার কৌণিক ভরবেগ L, জড়তার ভ্রামক I এবং কৌণিক ওমেগা হলে, কৌণিক বেগ ওমেগা হলে এদের মধ্যে সম্পর্ক কি? L মানে I ওমেগা। দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। L মানে I ওমেগা, এটাও সঠিক হতে পারে। সো সেটাও আমি তোমাকে দেখাবো। বলের পরম একক নিউটন সমান কত? 1। দেখো এটা সুন্দর করে 1 কেজির সাথে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা তুমি গুণ করে দিবা। রাস্তার বাঁকে সাইকেল আরোহীর নতি কোণের মান কিসের উপর নির্ভর করে না? আরোহীর ভর, আরোহীর ভর। নিউটন আবিষ্কার করেছেন কে? নিউটন আবিষ্কার করেছেন হচ্ছে বিজ্ঞানী চ্যাডউইক। নিউটন আবিষ্কার করেছেন বিজ্ঞানী চ্যাডউইক। একটাও বাদ দিবা না এগুলো। সবল নিউক্লিয় বল, অবশ্যই সবল নিউক্লিয় বল, এটা মনে রাখবা, ঠিক আছে? এটা মনে রাখবা, সবল নিউক্লিয় বল। রৈখিক বেগ ও কৌণিক বেগ আমি আবারও বলছি, ভি মান ওমেগার, বারবার বলতেছি। দেখো এই টাইপের জিনিসগুলো মাথায় রাখবা। আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে সমদ্বিতে ভিতে পরিভ্রমণরত কোনো কণা কেন্দ্রমুখী ত্বরণ কত হবে? ভি স্কয়ার বাই আর, মানে এ মানে ভি স্কয়ার আর, এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের সূত্র, এটা মনে রাখো। আর কেন্দ্রমুখী বলের সূত্র হচ্ছে এফসি এম ভি স্কয়ার বাই হচ্ছে আর। সালামোয়েনবার্গ গ্লাসো কোন দুটো বলকে একীভূত করতে সমর্থ হয়েছিলেন? দুর্বল এবং তড়িৎচুম্বক বল। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দুর্বল ও তড়িৎচুম্বক বল। ঘূর্ণমান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং কণার উপযুক্ত বলের ভেক্টর গুণফলকে কি বলা হয়? অবশ্যই টর্ক বলা হয়। নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ কোনটি? নৌকা চালানো, ভূমির উপর দাঁড়ানো, মানুষ পায়ে হাঁটা, এই জিনিসগুলা প্লিজ ভাই এগুলো একটু দেখো।
কোনটি মহাবিশ্বের মৌলিক বল নয়? বিকিরণজনিত বল কখনো মানে মৌলিক বলের মধ্যে পড়ে না। আণবিক গঠনের জন্য দায়ী বল কোনটি? অবশ্যই তড়িৎ চুম্বক বল, অবশ্যই তড়িৎ চুম্বক বল। কোনটি সবচেয়ে দুর্বল বল? কোনটি সবচেয়ে দুর্বল বল? সবচেয়ে দুর্বল বল মহাকর্ষ বল। প্রথমেই আমি এটা ফ্লাশ করেছি যে সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল। এর একক আমি তোমাকে আগে বলেছি, এই অধ্যায়ে কোনো রকমের কোনো মাত্রা একক তুমি বাদ দিবা না, কোনো বাদ দিবা না। কণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। কণিক ভর ও বেগের মাত্রা হলো দেখো ml স্কয়ার T−1, সো এগুলো বাদ দিবা না। নিজ অক্ষের সাপেক্ষে দৈর্ঘ্য L এবং হচ্ছে R ব্যাসার্ধ বিশিষ্ট একটি সিলিন্ডার চক্রগতির ব্যাসার্ধের মান কত হবে? R/√2, R/√2। একটি প্লেন সমবেগে খাড়া উপরের দিকে উঠছে, প্লেনটির ত্বরণ কত হবে? -g হবে। পাহাড়ের ঢালে কিভাবে ট্রলার সহজে ওঠানো যায়? কপি কলে টানলে। নিম্নের কোনটি ক্রিয়া ও প্রতিক্রিয়ার প্রকারভেদ নয়? টেনশন মানে টেনশন বল, ঠিক আছে। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কি হয়? অবশ্যই শূন্য হয়। একটি নিরেট গোলকের যে কোনো স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? 7.5 mr²। তো এই জিনিসটা আমি তোমাকে একটু বোঝাতে চাই। দেখো এই জায়গাটাতে জড়তার ভ্রামকের যে বিষয়টা হচ্ছে, এটা কিন্তু তোমাকে সুন্দর করে মাথায় রাখা লাগবে। তো আমি তোমাকে বলতে চাই যে জড়তার ভ্রামক একটা ভালো রকমের একটা কোশ্চেন তুমি কমন পেয়ে যাবা। আচ্ছা, তো দেখো জড়তার ভ্রামকের উপপাদ্য কিন্তু কয়টা? জড়তার ভ্রামকের উপপাদ্য হচ্ছে 2টা। সো এই জিনিসটা প্লিজ একটু মনে রাখো, আমি জাস্ট একটা দেখাই তাহলে বুঝতে পারবা। তো উপপাদ্য হচ্ছে 2টা, একটা হচ্ছে কি লম্ব অক্ষ, আর একটা হচ্ছে সমান্তরাল অক্ষ। আচ্ছা, তো লম্ব অক্ষর ব্যাপারটা হচ্ছে কি আর সমান্তরাল অক্ষর ব্যাপারটা কি? তো সমান্তরাল অক্ষর ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, সমান্তরাল অক্ষটা আসলে কি আমি একটু তোমাকে দেখাই। ওকে, সেটা হচ্ছে আই, ঠিক আছে, মানে হচ্ছে IG প্লাস হচ্ছে mr²। এটা হচ্ছে কি সমান্তরাল অক্ষ। লম্ব অক্ষ হচ্ছে কি, লম্ব অক্ষর যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে তোমাকে আমি বলবো হচ্ছে IZ মানে হচ্ছে IX প্লাস হচ্ছে IY। এগুলো একটু দেখো, এটা হচ্ছে লম্ব অক্ষ, এটা হচ্ছে সমান্তরাল অক্ষ। তো এই যে এটা বোঝার জন্য তোমাকে আগে ফান্ডামেন্টাল সব জড়তার ভ্রামকের সূত্রগুলো জানা লাগবে, এবং সেটা তুমি মোটামুটি জানো, সেটা কিন্তু ভালো করে দেখানো হয়েছে। সেটা কি কি বলো তো? সিলিন্ডার হচ্ছে ½ mr², ভালো করে বুঝো। নিরেট সিলিন্ডার, আচ্ছা নিরেট সিলিন্ডার, হ্যাঁ নিরেট সিলিন্ডার এটা হচ্ছে ½ mr²। তারপরে হচ্ছে কি তুমি দেখছো চাকতি, ঠিক আছে, চাকতি হচ্ছে ½ mr²। এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখা লাগবে। তারপরে আমি কি বলেছি যে গোলক, নিরেট গোলকের যে বিষয়টা সেটা তোমাকে মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে কি বলতো? ½ mr², হ্যাঁ ½ mr²। তো এই যে বিষয়গুলো আছে, এখন ধরো আমি তোমাকে বললাম যে কারো সাপেক্ষে, যখন তোমার কাছে কোনো একটা যে কারো সাপেক্ষে কোনো জড়তার ভ্রামক বের করতে বলবে, তখন তুমি কি করবে? দেখো এইটা মনে করো একটা সিলিন্ডার, ভালো করে বুঝো। এখন এইটা হচ্ছে ভার কেন্দ্র, আমি এখন স্পর্শকের সাপেক্ষে এটা চিন্তা করলাম। যখনই তোমাকে কারো স্পর্শকের সাপেক্ষে দেবে তখনই তুমি বুঝে নিবা যে এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্যের সূত্র কি? I মানে হচ্ছে IG প্লাস হচ্ছে mr²। কথাটা বুঝো। এখন IG মানে কি? IG মানে হচ্ছে নিজে নিরেট সিলিন্ডার, তাহলে এই নিরেট সিলিন্ডারের মান হচ্ছে কি ½ mr²। কথাটা বুঝো, তার সাথে কিন্তু mr² আছে। তাহলে এখন দেখো আমরা এখানে পাচ্ছি হচ্ছে ½ mr², আর এটা হচ্ছে mr²। তাহলে এখন আমি এখানে যদি একটু লসাগু করি তাহলে 2, ঠিক আছে, তাহলে এটা হয় mr² আর এটা হয় 2mr²। তার মানে কি 3/2 mr²। দেখো এরকমভাবে তোমাকে আমি এখন যদি বলতাম যে নিরেট গোলকের স্পর্শকের সাপেক্ষে, তাহলে নিরেট গোলক হতে এটা স্পর্শকের সাপেক্ষে, তাহলে তুমি চিন্তা করতে কি ওই আবার সেম I চিন্তা করতা IG, এটা বলতা mr²। তাহলে এখন তুমি আইজিটা হচ্ছে নিরেট, তাহলে নিরেটের মানটা কত? 2/5 mr²। তার সাথে এখন mr² যোগ করে তুমি যা পাইতা। আমি যখন তোমাকে বলতাম চাকতির স্পর্শকের সাপেক্ষে, তাহলে তুমি চাকতির মানটা বসাতা। আমি যদি বলতাম ফাঁপা গোলকের সাপেক্ষে, আমি যদি তোমাকে বলতাম যে ফাঁপা গোলকের সাপেক্ষে, ভালো করে বুঝো। এখন আমি যদি তোমাকে বলতাম যে ফাঁপা গোলকের সাপেক্ষে, তখন তুমি এটা ভালো করে বুঝতা যে কাহিনীটা কি। এটা হচ্ছে ফাঁপা স্পর্শকের সাপেক্ষে, তাহলে এটা কি হইতো? তখন এটা হয়তো ঠিক এরকম I মানে IG, তার সাথে তুমি নিতা mr²। ভালো করে বুঝো, তাহলে আইজির মানটা নিতা হচ্ছে 2/3 mr², তার সাথে তুমি mr² যোগ করতা। এখন তুমি এখানে লসাগু করতা, ঠিক আছে। তাহলে এখানে দেখো 2 mr² হইতো আর এখানে 3 mr² হইতো। তখন তুমি কি করতা? 3 আর 2 আর 3 হচ্ছে 5, তাহলে 5/3 এটা হবে mr²। তখন এটা হয়তো জড়তার ভ্রামক। বুঝতে পারছো কাহিনীগুলো? তো এই জিনিসগুলো প্লিজ সুন্দর করে মনে রেখো। আর আমি তোমাকে আরেকটা বললাম, দেখো জড়তার ভ্রামকের যে সূত্রগুলো তোমার সবগুলো জানা লাগবে, একটাও বাদ দিও না ভাই, দয়া করে বাদ দিও না। জড়তার ভ্রামকের সাথে সাথে তুমি দেখো কিছুক্ষণ আগে দেখলা টাউ মানে দেখো RF sin θ, ভালো করে বুঝো। তো
তো এখন এই যে আর এফ সাইন থিটা থেকে আমরা আর এফ পেলাম, তাই না? তাহলে আর এফ মানে আমরা এম এ পেলাম, আর এ মানে আবার কি পেলাম? এ মানে হচ্ছে আর আলফা পেলাম। তাহলে এখন দেখো কি করতে তুমি, এখানে আর স্কোয়ার, এখানে তুমি পাচ্ছ এম, এখানে পাচ্ছ তোমার হচ্ছে আলফা। এখন তুমি খেয়াল করে দেখো, এখানে আমরা একটু সাজায় লিখি যে এম আর স্কোয়ার আলফা। দেখো তো এম আর স্কোয়ার মানে আবার আই না, তাহলে আই আলফা, টাউ মানে কিন্তু আই আলফা হয়, এটাও সঠিক। আবার তুমি কিছুক্ষণ আগে কি পড়লা, এল মানে কিন্তু আর পি পড়ছো। তাহলে এখন দেখো আর পি মানে কিন্তু আবার এম ভি, রাইট? এম ভি মানে হচ্ছে ওমেগা আর, ঠিক আছে? তাহলে এখন দেখো আর আর গুণ করলে আর স্কোয়ার, এখানে এম এখানে ওমেগা, তার মানে এম আর স্কোয়ার এখানে ওমেগা। তাহলে দেখো তো এম আর স্কোয়ার মানে আই না, তাহলে এটাও সঠিক। কি বললাম নিচের কোনটি সঠিক, এটা কিন্তু আসছিল। সবগুলাই প্লিজ একটু ভালো করে দেখেন। আচ্ছা, তো চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। যে আছে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেগুলো আমরা একটু দেখব। দেখো এখানে কিন্তু কিছু রিপিট কোশ্চেন হয়ে যেতে পারে। রিপিট কোশ্চেন কেন হচ্ছে? কারণ এগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ, এগুলো তোমাকে খুব ভালো মতন মানে শেষ করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, বলবিদ্যার বিভিন্ন মৌলিক ভৌত রাশির সমূহগুলো হচ্ছে ভর, দৈর্ঘ্য ও সময়। এগুলো হচ্ছে বলবিদ্যার বিভিন্ন মৌলিক ভৌত রাশি, এটা মৌলিক ভৌত রাশি। নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যার মৌলিক রাশি 9 কোনটি? অবশ্যই বেগ, অবশ্যই বেগ। ভর হচ্ছে পদার্থের জড়তার পরিমাপ ও বেগের পরিবর্তনের বাধার পরিমাপ। আচ্ছা, ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ দেখো 180 ডিগ্রি। আবার আসছে, তড়িৎ চৌম্বক বলের ক্ষেত্রে বাহক কণা কোনটি? অবশ্যই ফোটন। নিউক্লিয়াস গঠনের জন্য দায়ী বল কোনটি? সবল নিউক্লিয় বল। ওইটে মোস্ট 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 ইম্পর্টেন্ট। মৌলিক বল রিলেটেড যা আছে সবগুলো ইম্পর্টেন্ট। কোন বলটির পাল্লা অসীম? অবশ্যই সবল নিউক্লিয় বল। তাহলে তুমি মৌলিক বলের পাল্লা, আপেক্ষিক মানে ধর্ম, আপেক্ষিক সবলতা সবগুলো একদম সুন্দর করে শেষ করবা ভাইয়া। এটা হচ্ছে আমার তোমাদের প্রতি মানে কি বলবো যে একেবারে হুকুম। আচ্ছা, এরপরে আসো, তড়িৎচুম্বকীয় বল কোনো কণার পারস্পরিক বিনিময়ের ফলে কার্যরত হয়? অবশ্যই ফোটন কণা, অবশ্যই ফোটন কণা। সবল নিউক্লিয় বলের পাল্লা কত? 10⁻15 মিটার। বিটা ক্ষয় হয় কোন বলের কারণে? দুর্বল নিউক্লিয় বলের কারণে। মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 1, এটা হচ্ছে বলের ঘাতের মাত্রা, ঠিক আছে? ঘাত বলের মাত্রা আর কি। কাদামাটির দুটি গোলকের একে অপরকে দিকে ছুড়ে দেওয়া হলো, পরস্পরের সাথে আটকে যায়, এটি কিসের উদাহরণ? অবশ্যই অস্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। সুষম বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তু ত্বরণ কি? অবশ্যই শূন্য। পৃথিবী পৃষ্ঠের উপরে কোনো বায়ুমণ্ডল না থাকলে একটি দিবসের সময়ের ব্যাপ্তি কি হবে? হ্রাস পাবে। এটা মনে রাখবা, এটা মনে রাখবা। কি বললাম? যে পৃথিবীর পৃষ্ঠের ওপর কোনো বায়ুমণ্ডল না থাকলে একটি দিবসের সময়ের ব্যাপ্তি, সেটা দিনে দিনে কী হবে? সেটা দিনে দিনে কিন্তু হ্রাস পাবে। এই যে দেখো, দিনে দিনে হ্রাস পাবে। কিছুক্ষণ আগে কিন্তু এটা নিয়ে কথা বলছি আমি, অলরেডি দেখো চলে আসছে। আচ্ছা দেখো কি বলতেছে, যে নিচের কোন সম্পর্কটি ঠিক? এল মানে আরপি, অলরেডি আমরা এটা কিন্তু দেখছি, এটা হচ্ছে কৌণিক ভরবেগের। হ্যাঁ, কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কোনটি? দেখো এল মানে আই ওমেগা, কিছুক্ষণ আগে পড়ে দেখালাম। কৌণিক ভরবেগ ও এল এর মান কোনটি? দেখো আবার এল মানে আই ওমেগা, অনেকবার আসছে। দেখো সিউতে আসছে, আবার দেখো সিউ 18-19 আসছে, 15-16-তে আসছে। বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি কোনটি? এই দেখো আর স্কয়ার, মানে দেখো এম আর স্কয়ার ওমেগা। দেখো কিছুক্ষণ আগে এটা পড়ে দেখালাম না? হ্যাঁ, কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ। সো এটা একটু প্লিজ দেখে নিও। ঘূর্ণমান বস্তুর গতিশক্তি, ইয়েস, ঘূর্ণমান বস্তুর গতিশক্তি মানে হাফ আই ওমেগা স্কয়ার। এটা মনে রাখো, এটা 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 খুবই গুরুত্বপূর্ণ। বলতেছে দ্বন্দ্বের ভ্রামকের মাত্রা সমীকরণ হচ্ছে, অথবা টর্কের মাত্রা সমীকরণ কোনটি? অথবা টর্কের মাত্রা সূত্র কোনটি? দেখো এম এল স্কয়ার টি ইনভার্স 2, এটা মনে রাখো। কোনটি টর্কের সঠিক একক? নিউটন মিটার। জড়তার ভ্রামকের মাত্রা কোনটি? সো এটা দেওয়া আছে। কোনো বস্তু জড়তার ভ্রামক নির্ভর করে এর ভর ও ঘূর্ণনক্ষের উপরে। এটা নিরেট সিলিন্ডারের ভর এম এবং ব্যাসার্ধ আর, জ্যামিতিক অক্ষ সাপেক্ষে এর জড়তার ভ্রামক কত? হাফ এম আর স্কয়ার, হাফ এম আর স্কয়ার। এগুলো খুবই সুন্দর করে একবার করে দেখে নিও। হ্যাঁ, আর কোনো কিছু দেখা লাগবে না আশা করতেছি। আচ্ছা, ক্ষমতা শক্তির যে বিষয়টা, যে কাজ ক্ষমতা শক্তির বিষয়টা এখান থেকে প্রশ্ন হবে। সেখান থেকে একটা হ্যান্ড ক্যালকুলেশন হতে পারে। আমি তো হ্যান্ড ক্যালকুলেশনের সিরিজ অলরেডি দিয়েছি, আবার বাকি যে ম্যাথ আসবে সেটা তো দিবই। তো এইটা পড়ার আগে এটা সম্পর্কে একটু কথাবার্তা বলা লাগবে, যে কাজ ক্ষমতা শক্তির আসলে কোথায় থেকে আসবে বা কেমন হবে। সো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, তো চলো একটু কাজ ক্ষমতা শক্তি নিয়ে হালকা করে কথা বলি। ওকে, তো চলো, এই যে কাজ শক্তি ক্ষমতা, এখান থেকে কিন্তু 100% কোশ্চেন আসতে চলেছে। এটা আসলে আটকানোর কেউ নেই। কাজ ক্ষমতা শক্তি থেকে কোশ্চেন আসলে আসবে ইনশাল্লাহ, এখান থেকে তুমি পাবাই। তো এখানে তুমি কী কী জিনিসগুলো মাথায় রাখবা? সো প্রথমেই তুমি মনে রাখবা যে ধনাত্মক কাজের সত্য। সো এই জিনিসগুলো তোমার মনে রাখা লাগবে, ধনাত্মক কাজের সত্য, ঠিক আছে? এরপরে তোমাকে দেখা লাগবে হচ্ছে ঋণাত্মক কাজের সত্য, ঋণাত্মক কাজের সত্য, ঋণাত্মক কাজের সত্য। তো ধনাত্মক কাজের সত্য, ঋণাত্মক কাজের সত্য। তো ধনাত্মক কাজের সত্য কি? 0 ডিগ্রি, এখানে হচ্ছে থেটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, অসমতা হচ্ছে এখানে।
90 ডিগ্রি, এটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে 180 ডিগ্রি, আর এটা অসমতা হচ্ছে এখানে। তো এই জিনিসগুলো তোমাকে কোনোভাবে ভোলা যাবে না যে ধনাত্মক কাজের সত্য। তারপরে কি ডাব্লু ম্যাক্স, দেখো ডাব্লু ম্যাক্স হচ্ছে মনে রাখবা সেটা হচ্ছে এফএস, অর্থাৎ ডাব্লু ম্যাক্স হচ্ছে এফএস, অর্থাৎ কি তোমার মনে রাখতে হবে যে হচ্ছে যে এই ডাব্লু ম্যাক্সটা কীভাবে হয়েছে, দেখো এফ আর এস হচ্ছে একই দিকে ক্রিয়া করছে এবং এদের মধ্যবর্তী কোণ হয়েছে 0 ডিগ্রি। আচ্ছা তাহলে ডাব্লু মিনি কি, ডাব্লু মিনি হচ্ছে মনে রাখবা মাইনাস এফ এস। আচ্ছা এরপরে তোমাকে যেটা জানতে হবে যে কাজের একক, কাজের মাত্রা, ভালো করে বুঝো, কাজের একক, তারপরে কাজের হচ্ছে মাত্রা, কাজের মাত্রা, এগুলো তোমাকে ভালো মতন জানা লাগবে। সো এগুলো কোনো হবে না জুল বা নিউটন মিটার, ঠিক আছে। আচ্ছা কাজের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার 10/2। কাজের মাত্রা আর শক্তির মাত্রা তো সেম, কাজের মাত্রা আর শক্তির মাত্রা তো সেম, এটা নিয়ে কোনো কথা রকম হবে না, ওকে। আচ্ছা এখন তুমি আসো ক্ষমতা রিলেটেড কিন্তু একটা বেশি কোশ্চেন চলে আসে, সেটা হচ্ছে 1 HP মানে হচ্ছে 746 ওয়াট, ভালো করে বুঝো। আচ্ছা তারপরে এটা আবার 550 FTPDL মানে হচ্ছে ফুট পাউন্ডাল, যদি সেটা 550 থাকে তাহলে সেটা হচ্ছে ফুট পাউন্ডাল। আচ্ছা তারপরে একজন মানুষের গড় ক্ষমতা, একজন মানুষের গড় ক্ষমতা হচ্ছে 110 ওয়াট, এগুলা থিওরি তোমার কোনোভাবে ভোলা যাবে না। আচ্ছা তারপরে এখান থেকে আমরা কি পাইলাম, ইকে প্রপোর্শনাল যদি ভি স্কয়ার পাই তাহলে সেটা কিন্তু হবে কি, সেটা গ্রাফ হবে পরাবৃত্তাকার, এখানে 1 এখানে 2, ঠিক আছে। আর দুই পাশে যদি 1 1 পাও তখন সেটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। তো এই জিনিসগুলো তোমাকে ভাইয়া খুব ভালো মতন মানে মাথায় রাখা লাগবে, হ্যাঁ। ইকে প্রপোর্শনাল ভি স্কয়ার, তারপর হচ্ছে কাজের মাত্রা কি এম এল স্কয়ার 10/2, এগুলো কিন্তু একটা বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা এরপরে আসো এখান থেকে তুমি কি পড়বা, সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বলের উদাহরণ। এই যা বলতেছি ভালো করে একবার করে দেখে নাও, সংরক্ষণশীল বল এবং হচ্ছে অসংরক্ষণশীল বল, এরকম ক্লাস আর কিন্তু পাওয়া না। অসংরক্ষণশীল বল, এবং আমি থিসিস করে করে তোমাদের জন্য একবারে বেছে বেছে বিষয়গুলো বলতেছি। সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল তোমাকে জানা লাগবে, ধনাত্মক কাজের সত্য, ঋণাত্মক কাজের সত্য, ঠিক আছে। এগুলো সব ভালো করে পড়বা, কোনোটাই বাদ দিবা না। এরপরে কাজের যে সূত্রগুলো আছে সেখান থেকে তুমি কি মাথায় রাখবা, কুয়া এবং চৌবাচ্চা রিলেটেড সূত্রগুলো মনে রাখবা, যে দেখো W=mg h/2, এটা হচ্ছে পরিপূর্ণ, এটা হচ্ছে পরিপূর্ণ কুয়া বা চৌবাচ্চা খালি করতে কৃত কাজ, পরিপূর্ণ। W=mg 3h/4, এটা হচ্ছে অর্ধপূর্ণ, এটা হচ্ছে অর্ধপূর্ণ কুয়া বা চৌবাচ্চা খালি করতে। W=mg h/4, এগুলা কিন্তু সম্পূর্ণ খালি করার জন্য, এটা হচ্ছে পরিপূর্ণের অর্ধেক, এটা হচ্ছে পরিপূর্ণের অর্ধেক। সো এই বিষয়গুলো তোমাকে পড়াই লাগবে, এগুলো আমি সব সুন্দর করে পড়াইছি, পরিপূর্ণের অর্ধেক। আচ্ছা এরপরে ক্ষমতা মাত্রা একক, এগুলো তো আমি বলছি, এগুলো কোনো কিছু বাদ দিবা না, হ্যাঁ। তো কাজ ক্ষমতা শক্তি থেকে তুমি শিওর থাকো প্রশ্ন কমন পেতে চলেছ। দেখো আমি যে কোশ্চেনগুলো বলতেছি এই কোশ্চেনগুলো পড়লে ইনাফ, এবং তুমি যতটুকু জানো আমি ইনশাল্লাহ এটা আমার জানা, মানে আমি তোমার কাছে ভিডিও দেওয়ার পর তুমি আরও বেশি জানবে ইনশাল্লাহ, ওকে। কাজ ক্ষমতা শক্তি উপপাদ্য অনুসারে বস্তুর উপর কৃত কাজের কোনটির সমান, অবশ্যই গতিশক্তি, অবশ্যই গতিশক্তি। তর্কের 10⁻⁸ স্প্রিংকে টেনে লম্বা করা হলে কোনো শক্তি সঞ্চিত হবে, অবশ্যই স্থিতিশক্তি। কোনো গতিশীল বস্তুর গতিশক্তি ইকে এবং পি ভরবেগ হলে, ঠিক আছে, এর লেখচিত্রটি কেমন হবে, সরলরেখা। আচ্ছা কেন সরলরেখা হচ্ছে একবার ভালো করে বুঝো তো, দেখো এটা কিন্তু ভালো করে বুঝছো যে পি প্রপোর্শনাল ইকে আছে, হ্যাঁ। তো খেয়াল করে দেখো কিন্তু রুট আছে, তার মানে পি এর পাওয়ার 1, ইকের পাওয়ারও কিন্তু 1, ব্যাপারটা এরকম না যে এখানে আসলে অন্য কিছু আছে। তখন এটাকে আমরা আসলে y=mx হিসেবে কল্পনা করছি, যে এমটা কনস্ট্যান্ট, এখানে এটার মান 1, এখানে মান 1, যার জন্য বলবিন্দুগামী সরলরেখা। কিন্তু যদি এরকম হইতো না যে ইকে প্রপোর্শনাল পি স্কয়ার, তাহলে সেই গ্রাফটা কিন্তু এরকম হইতো, বুঝতে পারছো। আচ্ছা কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল সরণের মধ্যবর্তী কোণ কত, কত 90 ডিগ্রি। তাহলে শূন্য কাজের সত্যটা কি, শূন্য কাজের সত্য তো আমি তোমাকে বারবার বলেছি, শূন্য কাজের সত্য হচ্ছে 90 ডিগ্রি, শূন্য কাজের সত্য হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ W=Fs cos 90 ডিগ্রি, তখন কি হবে, শূন্য হয়ে যাবে। আই থিঙ্ক ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে গেছো। আচ্ছা তারপরে দেখি কি অবস্থা আছে, এরপরে একটু ভালো করে পড়ি। আচ্ছা দেখো আমি যা পড়াই দিছি একটাও বাদ দিব না, প্লিজ সোনারা, একটাও বাদ দিব না। আচ্ছা জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহার করা হয়, পানির বিভব শক্তি ও পানির স্থিতি শক্তি। একটি 5 কিলোমিটার সচল বস্তু সরণের লম্ব দিকে 10 নিউটন ও 5 নিউটন মানে দুটি বস্তু উপরে বিপরীত দিকে ক্রিয়া করছে, বল দুটি দ্বারা কৃতকাজের মান কত হবে, অবশ্যই 0 জুল, মনে রাখবে এটা হচ্ছে 0 জুল। লম্ব দিকে বলছে না, লম্ব দিকে মানে আর কোনো দিকে তাকাবো না। আচ্ছা বস্তুর গতিশক্তি কি এবং ভর এম হলে গতিশক্তি ভরবেগের মধ্যে সম্পর্ক, আমি আবারও বললাম যে ইকে পি স্কয়ার বাই 2m, ভালো করে বুঝো।
এটা হচ্ছে ভরবেগ গতিশক্তির সম্পর্ক। আচ্ছা, প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করার ক্ষমতাকে কি বলে? অশ্ব ক্ষমতা বলে। গুড। একটি বস্তু সমদৈর্ঘ্যে বৃত্তাকার পথে ঘুরলে এর ওপর কোনো বল ক্রিয়া করে না। অশ্ব ক্ষমতা কি দেখো 550 ফুট পাউন্ডার আছে। এক অশ্ব ক্ষমতা কত? 746 ওয়াট। 746 ওয়াট, এই দেখো বারবার আসছে 746 ওয়াট। ওকে, আচ্ছা, তার ইলেকট্রন ভোল্ট কিসের একক? দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এই কোশ্চেন তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরাসরি কমন পেয়ে যেতে পারো। ইলেকট্রন ভোল্ট কিসের একক? শক্তি। শক্তি কার একক? শক্তির একক, ভুল করো না। জুল কিসের একক? পূর্বের সবগুলি বলতে এখানে বোঝাচ্ছে জুল কিসের একক বলতে ওই যে কাজের একক, শক্তির একক। এখানে কয়েকটা ছিল, জাস্ট ওখানে অপশন ছিল এই জন্য তুলে দিছে। ক্ষমতা যান্ত্রিক ব্যবহারিক একক কি? অশ্ব ক্ষমতা। ইলেকট্রন ভোল্ট কোন রাশির একক? ইয়েস, কাজ। মানে কাজের একক হইতে পারে, শক্তিরও একক হইতে পারে। কেউ আবার কাজ মারলে শক্তি মারে না, শক্তি মারলে কাজ মানে এরকম কইরো না। দেখো, ধনাত্মক ও শূন্য কাজের জন্য মধ্যবর্তী কোণ, ধনাত্মক ও শূন্য কাজের মধ্যবর্তী কোণ স্বর্ণের মধ্যবর্তী কোণ থিটা হলে যথাক্রমে কে দেওয়া? দেখো, এটা থিটা থেকে 90 ডিগ্রি বড়, আর এটা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে কি, এটা হচ্ছে ধনাত্মক আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে গিয়ে শূন্য কাজ। কাজের অভিকর্ষী একক কি? কেজি মিটার। কেজি মিটার। একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করে বুলেটের গতি 2-3 গুণ করা হয়, তাহলে বুলেটটি কত তক্তা ভেদ করতে পারবে? এই সূত্রটা হচ্ছে সরাসরি এটা এটা 21 নম্বরটা কই থেকে আসছে? সরাসরি এভাবে আসছে, ভি স্কোয়ার ইজ ইকাল টু এন। এটা মানে হচ্ছে তুমি এখানে যতগুলো মানে পাবা, দেখো এখানে একটি রাইফেলের একটি তক্তাকে ভেদ করে বুলেটের গতি 3 গুণ করা হচ্ছে, যত গুণ পাবা তার উপর স্কোয়ার করে দেবা। তাহলে স্কোয়ার করে দিলে অ্যান্সার হচ্ছে 9। আশা করি ক্লিয়ার হয়ে গেছো। ওকে, তারপরে আমরা চলে সমীকরণ। সো এই জিনিসটা একটু ভালো করে দেখো যে এম এল স্কোয়ার টি ইনভার্সটা আমি আগে বলেছি, এটা চলে আসবে। এক অশ্ব শক্তি সমান কত ওয়াট? 746 ওয়াট। 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কত জুল কাজ করতে হয়? অবশ্যই 4.2 জুল। যে যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে কি বলে? মোটর বলে। 1 কিলোওয়াট। সো দেখো মানগুলো দেখে নিবা। সরল তড়িৎ কোষে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি। বল এবং স্বর্ণের স্কেলার গুণফলকে কি বলে? অবশ্যই কাজ বলে। কাজ কিন্তু স্কেলার আসে। শক্তির মাত্রা কি হবে? এম এল স্কোয়ার টি ইনভার্স টু। কতবার আসছে দেখছো শক্তির মাত্রা? সো এটাকে অবহেলা করার কিন্তু কোনো সুযোগ নাই ভাইয়া, প্লিজ কেউ অবহেলা করো না। আচ্ছা, এরপরে দেখো চলে আসছে ধনাত্মক কাজের সত্য। তো আমি দেখালাম, সরি ঋণাত্মক কাজের সত্য, এটা কিন্তু দেখালাম। দেখো অলরেডি চলে আসছে ইলেকট্রন ভোল্ট কিসের একক? আবার আসছে দেখো কাজ। ভূপৃষ্ঠ হতে একটি বস্তুকে উপরে উঠিয়ে পুনরায় পূর্বের স্থানে রাখলে কৃতকাজের পরিমাণ কেমন হবে? অবশ্যই শূন্য হবে। নিচের কোনটি অসংরক্ষণশীল? ঘর্ষণ বল। যে যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে কি বলা হয়? জেনারেটর। এটা নগদ আর একটা কোশ্চেন বলে দিই। সো এই কোশ্চেনটা আসতে পারে। এসআই পদ্ধতিতে শক্তির একক হচ্ছে জুল। 1 ইলেকট্রন ভোল্ট দেখো 1.60 × 10⁻90 জুল। কাজের একক কি? জুল। কোন রাশির একক কিলোওয়াট ঘন্টা? অবশ্যই শক্তি। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? এই ভালো করে 3.6 × 10⁻6 জুল। কত আর্গে 10 জুল? 10⁸ আর্গ। কিছুক্ষণ আগে দিলাম 1 ফুট পাউন্ডাল। সো দেখো এই যে 1 ফুট পাউন্ডাল হচ্ছে 0.04 জুল। ঠিক আছে, এবং দেখো এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। 1 ফুট পাউন্ডাল মানে 4.214 10⁵ আর্গ। তো যেটাকে কনভার্ট করলে 10⁷ আর্গ হয়ে যায়। সো এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। কোনটি অসংরক্ষণশীল? আমি তোমাকে বারবারই বলতেছি যে অসংরক্ষণশীল এবং সংরক্ষণশীল বলের উদাহরণ কিন্তু আসবে। তাহলে এটা কি? সান্দ্র বল। কোনটি অসংরক্ষণশীল বল? সান্দ্র বল। ঠিক আছে, আচ্ছা আরও কিছু আমরা একটু দেখবো। কি বলতেছে? অসংরক্ষণশীল বলে উদাহরণ কোনটি? অসংরক্ষণশীল বলে উদাহরণ কোনটি? ঘর্ষণ বল। কোনটি অসংরক্ষণশীল বলের উদাহরণ? কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কি? শূন্য। একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিমাণ কি হবে? ওই যেটাই করো না কেন শূন্যই হবে, যেটাই করো না কেন শূন্য হবে। তো এই হলো বিষয়। এখন দেখো মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ে ঢোকার আগে আমরা আবারও একটু কাজ ক্ষমতার আরেকটা কয়েকটা জিনিস আমি বলে দিতে চাই তোমাদের ডিয়ার স্টুডেন্ট, যেখানে আমরা মানে শেষ করলাম এই অধ্যায়টা। তাহলে এই অধ্যায়ের জন্য তুমি কাজ ক্ষমতা শক্তির জন্য একক এবং মাত্রা ভালো করে বুঝো। একক এবং মাত্রা কোনো ছাড় দিবা না, এটা ভালো করে দেখবা। কে কোন রাশি, কাজ কি রাশি, এটা কোনো কিছু বাদ দিবা না। লেখচিত্র বাদ দিবা না। আমি তো লেখচিত্র দেখাই দিছি, তারপর আবারও বলতেছি বাদ দিবা না। বুঝতে পারছো? সূত্র সমীকরণ সম্পর্ক আছে, কোনো কিছু বাদ দিবা না। ক্ষমতার মানে একক মাত্রা। আচ্ছা, তো মহাকর্ষ অভিকর্ষ এই অধ্যায়টা তুমি কিভাবে পড়বা? দেখো মহাকর্ষ ও অভিকর্ষ। তো মহাকর্ষ ও অভিকর্ষর যে ঘটনাটা তোমার কাছে দাঁড়াইতেছে বা তুমি যেভাবে আসলে ইয়ে করবা, চিন্তা করবা, তো দেখো এখানে কি, তো মহাকর্ষীয় অধ্যায়ের অবশ্যই একক এবং মাত্রা কোনোটা বাদ দিবা না। মহাকর্ষ অভিকর্ষ একক এবং মাত্রা কোনোটা প্লিজ বাদ দিবা না। যে মহাকর্ষীয় ধ্রুবকের সবচেয়ে বেশি আসে কি জানো তো? মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা এবং একক। ঠিক আছে, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা এবং একক, ধ্রুবক এর মাত্রা এবং একক। সো এইটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে মহাকর্ষ ধ্রুবক কি রাশি? অবশ্যই ভেক্টর রাশি।
ঠিক আছে, এগুলা কোনোভাবে বাদ দিবা না। তো এই অধ্যায়ে তোমার কিছু ম্যাথ আছে, হাতের ক্যালকুলেশন, যেটা অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। তো সবচেয়ে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সূত্রগুলো, খুব সুন্দরগুলো তোমাকে সূত্রগুলো বোঝা লাগবে। এই অধ্যায়ের সূত্রগুলো খুব বড় বড় এবং জটিল জটিল। এই অধ্যায় থেকে সংখ্যাগত মান তোমাকে জানতে হবে। আচ্ছা, সংখ্যাগত মান বলতে কারা, যে এগুলা তোমার চলে আসতে পারে। সংখ্যাগত মান হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻⁴ কেজি বা 5.99, যেটাই বলো না কেন। আর মানে হচ্ছে 6400 কিলোমিটার, ভালো করে বুঝো। 6.4 × 10⁶ মিটার। ওকে, আচ্ছা, এরপরে তুমি ঘনত্ব বের করতে মানে ভুল করা যাবে না। 5.5 × 10⁻³ এটা মনে হচ্ছে আমাদের ঘনত্বর মান, মানে পৃথিবীর ঘনত্বর মান। এবার সূর্যের ভর, সূর্যের ভর কেজি/মিটার কিউব। আচ্ছা, সূর্যের ভরটা তোমাকে ভোলা যাবে না। সূর্যের ভর হচ্ছে 2 × 1030 কেজি। সো এগুলা কোনোভাবে ভুল করতে পারবা না তুমি। সূর্যের ভর মানে সংখ্যাগত মান এই অধ্যায় থেকে কোনোটাই বাদ দেওয়া যাবে না। এরপরে আসো মুক্তিবেগ। সো মুক্তিবেগের ক্ষেত্রে তোমাকে কোনো ছাড় বা সুযোগ সুবিধা দেওয়া যাবে না। মুক্তিবেগ ভি মানে হচ্ছে সূত্র হচ্ছে 2g/r একটা, আর একটা হচ্ছে 2gm/r একটা, কথাটা বুঝো। এবং মুক্তিবেগের মান হচ্ছে 11.2 কিলোমিটার/সেকেন্ড। তো এগুলো হচ্ছে মুক্তিবেগের মান। সো এগুলা কোনোভাবে ভুল করা যাবে না, মুক্তিবেগের মান কোনোভাবে ভুল করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এবং সবচেয়ে আরেকটা ফেমাস কোশ্চেন আসে। ধরো এখানে একটা গাছ আছে, এই গাছ থেকে না আপেল পড়ে যাচ্ছে, ভালো করে বুঝো, আপেল পড়ে যাইতেছে। এখন তোমাকে প্রশ্ন করা হলো যে এটা পৃথিবীর কেন্দ্র, এই আপেল আপেল এবং হচ্ছে পৃথিবী কে কাকে বেশি আকর্ষণ করছে। আমরা সবাই বলে দিই পৃথিবী আপেলকে বেশি আকর্ষণ করছে, বিষয়টা তা না। দুজনকে সমান আকর্ষণ করছে, এটা ভুল করো না। এফ আর এফ দুজনকে সমান বলে আকর্ষণ করছে। তার মানে দেখো এটাকে যে দেখো এফ মানে যদি আমি চিন্তা করি mg, আর এটাকে যে চিন্তা করি gmm/r²। তো দেখো আমরা তো শর্ত মধ্যে এই কথাই লিখি যে ছোট হাতের এফ মানে বড় হাতের এফ মানে ছোট হাতের এফ। তখন এটার সূত্র আমরা লিখি gmm/r², আর এখানে লিখি আমরা হচ্ছে mg। তো এম আর এম কাটা, তখন জি মানে কি পাই, gm/r² পাই, কি তাই না? এটাই তো আমরা ঘুরে ফিরে পাই। তাহলে তুমি কিসের ভিত্তিতে মানে এটা বলতেছো যে অসমান? অবশ্যই দুজন হচ্ছে সমান। এগুলা কোনোভাবে ভুল করো না। এরপরে কৃত্রিম উপগ্রহ থেকে কোনো কিছু ভুল করা যাবে না। কৃত্রিম উপগ্রহের যে বিষয়গুলো তোমাকে জানতে হবে সেটা হচ্ছে কি কি বলতো, একটা হচ্ছে বেগ। সো বেগের সূত্র তোমাকে ভুল করা যাবে না, gm/r+h। তারপরে আছে পর্যায়কাল, তারপরে আছে উচ্চতা। এই সূত্রগুলো তুমি একটাও ভুল করবা না, খবরদার না, আমি বারবার বলে দিচ্ছি। আচ্ছা, এরপরে মহাকর্ষ বল কিসের উদাহরণ? পরিবর্তনশীল বলের উদাহরণ। তাহলে পরিবর্তনশীল, ভালো করে বোঝো, পরিবর্তনশীল বলের উদাহরণ হচ্ছে কে? মহাকর্ষ বল। এটা কিন্তু ভুলো না। তাহলে পরিবর্তনশীল বলের উদাহরণ হচ্ছে মহাকর্ষ বল। আচ্ছা, এরপরে তোমাকে আর কি জানা লাগবে? তোমাকে জানা লাগবে তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব। ঠিক আছে, তড়িৎ প্রাবল্য ও হচ্ছে বিভব, এগুলো একটাও ভুল করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো গ্রাফ জানা লাগবে। সেটা হচ্ছে কি এইচ উচ্চতার গ্রাফ এবং এইচ গভীরতার গ্রাফ। আচ্ছা, এইচ উচ্চতার গ্রাফ ভালো করে বোঝো, আর এইচ গভীরতার গ্রাফ, ঠিক আছে। তো দেখো এটা মনে রাখবা, এইচ গভীরতার গ্রাফ হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা, এটা প্লিজ মনে রাখো যে এইচ গভীরতার গ্রাফ হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। আর এইচ উচ্চতার গ্রাফটা হচ্ছে গিয়ে তোমার এই যে এরকম করে, এরকম, এটা সে ঠেকবে না, চলে যাইতে থাকবে। সো এটা কিন্তু কেউ ভুল করো না, হ্যাঁ। তাহলে এইচ গভীরতার গ্রাফটা কি বললাম? এইচ গভীরতার গ্রাফটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। এটা কেউ ভুল করো না ভাই প্লিজ, মূল বিন্দুগামী সরলরেখা। তোমাকে যদি বলে এইচ গভীরতার গ্রাফ হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, আর এইচ উচ্চতার গ্রাফ কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা না, এটা অনেকে ভুল করে বসে থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে জিডি, ঠিক আছে। আর এটা হচ্ছে এইচ, যে ভাই তুমি চিন্তা করো না কেন। সো এটা কিন্তু ভুল করা যাবে না। তাহলে গভীরতার গ্রাফ হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা, আর উচ্চতার গ্রাফটা কিন্তু আসলে এরকম দেখতে হয়ে থাকে, হ্যাঁ। আচ্ছা, এবং আরও একটা সম্ভাবনা আছে এইচ উচ্চতায়, দেখো তাহলে এইচ উচ্চতায় সূত্র হচ্ছে গিয়ে তোমার r+h²g, এটা একটা, এবং আরেকটা হচ্ছে 1 - 2h/r, এইটা একটা। আর এগুলো হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে উচ্চতা।
আচ্ছা, আর গভীরতার ব্যাপারটা কি জানো তো? গভীরতার ব্যাপারটা একটাই, জি ডেপথ এইচ বাই আর, এটা হচ্ছে জি। এটা তখনই ব্যবহার করতে হয় যদি এইচ এর তুলনায় অনেক অনেক বেশি, এইচ এর মান আর এর তুলনায় যদি অনেক অনেক, এইচ এর মান আর তুলনায় যদি অনেক অনেক বেশি থাকে, বলে গেল না। আচ্ছা, তো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো তোমাকে বুঝে নিতে হবে, যে গভীরতা এবং এটা হচ্ছে উচ্চতা। সো এই জিনিসগুলো তোমাকে সুন্দর মতন মাথায় রাখতে হবে। তো চলো এবার দেখি কি কি কোশ্চেন আমাদের মোটামুটি পড়া যায়, বা পড়লে মোটামুটি আমরা ধরতে পারি। তো দেখো এবার আমরা এখান থেকে শুরু করে দিচ্ছি, মহাকর্ষ বিকর্ষতে আমাদের কি কি কোশ্চেন আসলে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে তুমি খেয়াল করে দেখো, ফার্স্ট অফ অল বলা হচ্ছে গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এটি কোন সূত্র? অবশ্যই কেপলারের দ্বিতীয় সূত্র। তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে কেপলারের যে সূত্রগুলো আছে খুব সুন্দর করে তোমাকে শেষ করতে হবে, কেপলারের কেপলারের সূত্রগুলো, ঠিক আছে? আচ্ছা, তো চলো এবার দেখি, ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত? 24 ঘন্টা। দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফর আর ইউ, ঠিক আছে? আমার পরীক্ষার সময়, মানে আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম তখন এটা কমন পাইছিলাম। মোট ভর অপরিবর্তিত দেখে পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের 1/3 হয়ে গেলে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান কেমন হবে? বর্তমান অভিকর্ষ ত্বরণের 9 গুণ হবে। বর্তমান অভিকর্ষ ত্বরণের কয় গুণ হবে? 9 গুণ হবে। তাহলে এটা মনে রাখবা, যে যত ভগ্নাংশ হবে তার উপরে স্কয়ার করে দিবা, তাই উল্টাই দিবা। কোন গ্রাফটি ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে বিভিন্ন গভীরতায়? তাহলে আমি কি বলছি, পৃথিবীর কেন্দ্রের দিকে, তুমি সবসময় মনে রাখবে পৃথিবীর কেন্দ্রের দিকে মানে হয় মূলবিন্দুগামী সরলরেখা হবে, তাহলে দেখা যাচ্ছে এরকম হতে পারে, মূলবিন্দুগামী সরলরেখার মধ্যে থাকবে, অন্য কোনো সিস্টেম হওয়ার কোনো সুযোগ নাই। সো এটা আবার ভুল করে বসে থেকো না। যদি তাদের মধ্যকার দূরত্ব সমান রেখে ভর অর্ধেক করা হয় তবে বলের মান কত হবে? F/4। তার মানে কি জানো, এফ এর সাথে 1/4 এভাবে তুমি পাবা। আচ্ছা, 6 নম্বর, 1 নিউটন বল 2 কেজি ভরের উপর প্রয়োগ করা হলে, আবার 2 নিউটন বল 4 কেজি ভরের উপর প্রয়োগ করা হলে প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণের অনুপাত কত হবে? 1:1, 1:1। হ্যাঁ, আচ্ছা, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাকে আমি বলে দিচ্ছি, কত অক্ষাংশ জি এর মান সর্বাপেক্ষা বেশি? অবশ্যই 90 ডিগ্রি। ধরা যাক অভিকর্ষ ত্বরণের মান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, ভূপৃষ্ঠতে 5 মিটার থেকে একটি বস্তুকে নিচে পড়তে দিলে ভূমি স্পর্শ করে মতো তার বেগ কত হবে? এটা আসলে একটা ম্যাথ দিয়ে দিচ্ছে, বলে যাও, এটা 10 আনসার। কেপলারের আবর্তনকালের সূত্রটি নিম্নরূপ। ইয়েস, কেপলার, ঠিক আছে? কেপলার খুবই 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 গুরুত্বপূর্ণ। অভিকর্ষ ত্বরণ জি এর মান, জি এর সমীকরণ হলো, এটা তো জানোই, যে GM/r²। সো এটা নিয়ে প্যারা হবে না। পরের কোশ্চেনটা দেখি, 18 নম্বর কোশ্চেন। ওকে, পৃথিবীর ব্যাসার্ধ আর হলে ভূপৃষ্ঠতে কত চলে জি এর মান 0 হবে? r/2। ওকে, দোলক খনির ভেতরে নিলে বা পাহাড়ের উপরে নিলে ধীরে চলবে। উপগ্রহ মহাশূন্যে কোন নীতি মেনে চলে? অবশ্যই কেপলারের সূত্র। দুটি বস্তুর ভর এবং মধ্যবর্তী দূরত্ব উভয় দ্বিগুণ হলে এদের মধ্যে ক্রিয়াশীল যা হবে সেটা হবে সমান। সূর্যের গড় ঘনত্ব কত? ঠিক আছে, এই যে দেখো, একেবারে মুখস্থ রাখবার, ঠিক আছে? কোনো রকমের কোনো ছাড় দিবা না। 1410 কেজি পার মিটার কিউব। কোন বস্তুকে কত বেগে নিক্ষেপ করলে ওই বস্তু আর পৃথিবীতে ফিরে আসে না? 6.95 মাইল সেকেন্ড, মানে 7, প্রায় 7। মহাকর্ষ ধ্রুবক জি এর একক কোনটি? আমি বলছিলাম এটা আসবে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এবং আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, এই কথাতে কিন্তু সম্পর্ক অনুপাতের ম্যাথ প্রচণ্ড পরিমাণে আসবে। সো খুবই 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 মনোযোগের সাথে তোমাকে দেখতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ দ্বিগুণ করা হলেও বিকর্ষ ত্বরণ জি এর মান কেমন হবে? হাফ, মানে অর্ধেক হবে, হাফ জি। অসীমে মহাকর্ষ বিভবের মান কত? অসীমে মহাকর্ষ বিভবের মান হচ্ছে 0, ঠিক আছে? আচ্ছা, কোথায় পৃথিবীর মহাকর্ষের ক্ষেত্রে তীব্রতা বেশি? মেরু অঞ্চলে। আধুনিক ভর মাপার যন্ত্রে চিনি ক্রয় করলে কোন জায়গায় 1 কেজি চিনি ক্রয় করা লাভজনক হবে? অবশ্যই বিষুবরেখায়। সূর্যের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কত গুণ? 27 গুণ। পৃথিবীর ঘনত্ব রো হলে রোয়ের সূত্রটা দেখো, এই রোয়ের সূত্রটা কই থেকে আসছে এটা তো তোমরা অবশ্যই জানো। হ্যাঁ, আচ্ছা, আমি একটু যদি ছোটো করে একবার দেখাই তাও মানে তোমাদের মাথার মধ্যে ব্যাপারটা ঢুকে যেতে পারে। আচ্ছা দেখো, এখান থেকে আসছে, জি মানে হচ্ছে GM/r², ভালো করে বোঝো। আচ্ছা, তাহলে এখন দেখো, জি এম মানে হচ্ছে রো ভি, এটা হচ্ছে আর, দুইটা আর আছে। আচ্ছা, তারপরে কি জি রো ভি মানে আবার 4/3 পাই আর কিউব, তাহলে এখানে 3টা আর এখানে 2টা। সো কাটাকাটি করলে এখানে থাকে জি মানে হচ্ছে 0 4/3 পাই আর। দ্যাটস ওয়াই তুমি এখান থেকে ইজিলি ভাবে দেখো, রো মানে যদি বের করতে চলে যাও তাহলে কিন্তু 3G যাচ্ছে মাথার উপরে আর 4G আসতেছে নিচে, আর এখানে দেখো এই জিনিসটা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে পাই, এখানে থাকতেছে আর। দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো আশা করি বুঝে গেছো। যে কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থির থাকে তাকে কি বলে? পার্কিং কক্ষপথ। এটা মনে রাখো, যে কক্ষপথে, হ্যাঁ, কৃত্রিম উপগ্রহ স্থির থাকে তাকে কি বলো? পার্কিং কক্ষপথ। ওকে, অবশ্যই মনে রাখবা কেপলারের সূত্র। পৃথিবীর গড় ঘনত্ব এই যে দেওয়া আছে দেখো,
আমি তো বলেই দিছি 5 পয়েন্ট মানে ওই 5.5 আর কি, 49 বলছিলাম 5.5, তো 5.5 বা এটা একই মান। আমি তো আগেই বললাম এগুলা মাথায় রাখা লাগবে। কে সর্বপ্রথম মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান নির্ণয় করেন? ঠিক আছে, হেনরি ক্যাভেন্ডিশ। আর পৃথিবীর ব্যাসার্ধ হলে ভূপৃষ্ঠে কত উচ্চতায় জি এর মান শূন্য হবে? অবশ্যই r/2 মানে অর্ধেক হবে বুঝছো। একটি পাথরকে চাঁদ থেকে পৃথিবীর পৃষ্ঠে আনা হলে কি পরিবর্তন হবে? ভর একই থাকবে কিন্তু ওজনের পরিবর্তন ঘটবে। ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠে মধ্যাকর্ষণজনিত ত্বরণের মান কত? 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। একটি ভূস্থির উপগ্রহের আবর্তনকাল কত? 24 ঘন্টা। 24 ঘন্টা, আমি বারবার বলছি যে এটা আসবে 24 ঘন্টা। ভূপৃষ্ঠে মুক্তিবেগ হলো 11.2 কিলোমিটার/সেকেন্ড। এটা কি আমাকে আর বলা লাগবে নতুন করে? এটা কি আমাকে আর বলা লাগবে? বলো, আমাকে নতুন করে কি বলতে হবে? একদমই না। ক্রান্তীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত? 9.78039 মিটার/সেকেন্ড স্কয়ার। 1957 সালের 4 অক্টোবরে সাবেক সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম যে কৃত্রিম উপগ্রহ, তার নাম কি হচ্ছে? স্পুটনিক 1। জি এর মান সর্বাপেক্ষা বেশি কোথায়? ভূপৃষ্ঠে। কোনো বস্তুকে অসীম দূরত্বে সরাতে যে কাজ করতে হয় সেটা হচ্ছে W=G/m/r। অভিকর্ষ ত্বরণ জি এর মান পৃথিবীর কেন্দ্রস্থলে কত মিটার/সেকেন্ড? অবশ্যই শূন্য। মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান, ঠিক আছে, ও যথাক্রমে, তো এটা তো মাথায় রাখতে হবে যে এই জিনিসটা কিন্তু আমি বারবার বলেছি যে দেখো এটা কিন্তু আসবে যে মহাকর্ষীয় ধ্রুবকের জি এর মাত্রা ও মান। সো দেখো L³ M−1 T−3। এটা সহজে মনে রাখবা কিভাবে আমি সেটা বলি। তুমি সিরিয়াল মেনটেন করবা। দেখো M−1 দিবা, T−2 দিবা, L³ দিবা। আচ্ছা, আর এই মান তো একদম মুখস্থ, 6.673 গুণ 10⁻11 নিউটন মিটার স্কোয়ার kg/2। সো দ্যাটস ইট। আই থিঙ্ক প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে। আচ্ছা, তারপরে নিম্নের কোনটি মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা? এটা তো আবারও হইল। জি এর মান কোথায় শূন্য হয়? পৃথিবীর কেন্দ্রে হয়। আরও গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন দেখো আমি তোমাদের সামনে হাজির করেছি। কেপলারের সময়ের নিচের সূত্র, আবারও দেখো কেপলারের সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। কেপলারের দ্বিতীয় সূত্র কোন ভৌত রাশির উপরে? অবশ্যই কৌণিক ভরবেগ। সূর্য থেকে পৃথিবীর গড় ঘনত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য কি হবে? কমে যাবে। মহাকর্ষীয় ধ্রুবক জি এর এমকেএস পদ্ধতি, আবারও ওই যে একক নিউটন মিটার স্কয়ার kg/2। ঠিক আছে, এগুলো কিন্তু ভোলা যাবে না, বুঝছো। আচ্ছা, তারপরে কি বলছে 5 নাম্বার, বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় বিভব কোনটি? -gm/r। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা হলো, আবারও দেখো মাত্রা চলে আসছে, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মাত্রা দেখে নিবা। মহাকর্ষীয় প্রাবল্য মহাকর্ষীয় বিভবের মধ্যে সম্পর্ক হলো E=-dv/dr। ঠিক আছে, ক্যালকুলাস আকারে সুন্দর করে দেওয়া আছে। পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য সর্বোচ্চ মেরু অঞ্চলে। নিচের কোনটির পৃষ্ঠে মহাকর্ষ প্রাবল্য সবচেয়ে বেশি? অবশ্যই বৃহস্পতি। গাছের একটি আপেল পৃথিবীকে F1। ওই যে আমি দেখো প্রথমেই তোমাকে বললাম যে আপেল আর পৃথিবীর মধ্যে কে বেশি আকর্ষণ করছে? আসলে দুজনকে সমানভাবে আকর্ষণ করছে, কেউ বড় কেউ ছোট হিসেবে কল্পনা করিও না, তাহলে ভুল হবে। দেখো পৃথিবীর অভ্যন্তরে কোনো বিন্দুতে অভিকর্ষ ত্বরণের সমীকরণ কোনটি? এই যে দেখো, এটা গভীরতা গেলে G1 - S/r। আমি কিন্তু লিখে দিছিলাম। পৃথিবীর ভর m, ব্যাসার্ধ আর হলো পৃথিবীর পৃষ্ঠে G/g এর অনুপাত কেমন হবে? m/r² হবে। v=দ্রুতি, আর মানে ব্যাসার্ধ, জীবন অভিকর্ষ ত্বরণের নিচের কোনটি মাত্রা? v²/rg। জি এর মান সর্বাধিক কোথায়? অবশ্যই মেরু অঞ্চলে। অভিকর্ষ ত্বরণ জি এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? জি এর উচ্চতার উপর নির্ভরশীল। বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলের দিকে অভিকর্ষ ত্বরণ কি হয়? সবসময় বৃদ্ধি পেতে থাকে, সবসময় বৃদ্ধি পেতে থাকে। আচ্ছা, তারপর দেখো কোনো বস্তুকে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে নিয়ে গেলে এর ওজন কি হয়? অবশ্যই বেড়ে যায়। কত অক্ষাংশে জি এর মান সর্বাপেক্ষা বেশি? 90 ডিগ্রি। পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেল মেরু বিন্দুতে, কোন বস্তুর ভর হবে সেখানে? অবশ্যই আগের মতে থাকবে। পৃথিবীর কেন্দ্রীয় অভিকর্ষ ত্বরণের মান কত? 0। পার্কিং কক্ষপথ ভালো করে বুঝো, হ্যাঁ। কোন পার্কিং কক্ষপথ আসলে কি? কোন উপগ্রহ, আচ্ছা এটা তো দরকার নেই। পৃথিবীতে মুক্তিবেগ একটি রকেটের বেগে এটি চাঁদের মতো আচরণ করতেছে, সেটার সূত্র হচ্ছে v=v/√2। আচ্ছা, কোনো বস্তুর উৎক্ষেপণ বেগ মুক্তিবেগের চেয়ে বেশি হলে বস্তুটি অধিবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যাবে। সো দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। পদার্থের গাঠনিক ধর্মে, তো পদার্থের গাঠনিক ধর্ম পড়ার আগে এই অধ্যায় নিয়ে কয়েকটা গুটি কিছু কথা আমাকে বলতে হবে যে বিষয়গুলো তোমার জানা উচিত। ওকে, ফার্স্ট অফ অল দেখো যে স্থিতিস্থাপকতা সম্পর্কিত কিছু রাশিমালার উদাহরণগুলো তোমাকে জানা লাগবে। হ্যাঁ, এগুলা কিন্তু এখান থেকে চলে আসতে পারে। স্থিতিস্থাপকতা সম্পর্কিত রাশিমালা।
ঠিক আছে, সম্পর্কিত রাশিমালা। তো এই জিনিসগুলা কিন্তু তোমাকে দেখতে হবে যে স্থিতিস্থাপকতা সম্পর্কিত রাশিমালার মধ্যে কি কি আছে। আচ্ছা, তো এখানে যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পীড়ন, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার বিকৃতি। সো এই জিনিসগুলো তোমাকে বেশি সুন্দর করে জানা লাগবে। দেখো, এত ভনিতা করতে যাবো না। পীড়ন হচ্ছে 3 প্রকার, ভালো করে বুঝো। একটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, ঠিক আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, তারপরে একটা হচ্ছে গিয়ে তোমার আয়তন পীড়ন, হুম, আচ্ছা, এবং আরেকটা হচ্ছে কৃন্তন পীড়ন। আরেকটা হচ্ছে কি, কৃন্তন পীড়ন, ভালো করে বুঝো, কৃন্তন পীড়ন। তাহলে একটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন, কৃন্তন পীড়ন। বিকৃতিও সেম, বিকৃতি হচ্ছে নাম্বার 1, একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, এরপরে একটা হচ্ছে আয়তন বিকৃতি, একটা হচ্ছে আয়তন বিকৃতি, এবং আরেকটা হচ্ছে কৃন্তন বিকৃতি। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে কৃন্তন বিকৃতি, কৃন্তন বিকৃতি, ভালো করে বোঝো। এই যে বিষয়গুলা তোমাকে সুন্দর করে জানতে হবে। সো দৈর্ঘ্য পীড়নকে যদি আমরা বলি, সেটাকে আমরা বলবো হচ্ছে এফ বাই এ, হচ্ছে আয়তন পীড়ন। সো আয়তন পীড়ন মানে হচ্ছে এফ বাই এ, কৃন্তন পীড়ন এটা হচ্ছে এফ বাই এ, কথাটা বোঝো। এখন এই দৈর্ঘ্য পীড়ন হচ্ছে, এখানে আমি এফ মানে এমজি করতে পারি, আর এটা মানে পায়ের স্কয়ার করতে পারি, হ্যাঁ। আর দেখো আয়তন পীড়ন এখানে হচ্ছে যে এমজি, এটা ভালো করে বুঝো। এখন এ মানে কিন্তু 4 পাই আর স্কয়ার, কেন? কারণ হচ্ছে আয়তনে আছে, আয়তন মানে কিন্তু গোলাকার, আর কৃন্তন পীড়নে কিন্তু কোনো চেঞ্জ হয়ে থাকে না, ঠিক আছে। আচ্ছা, এবার আসো দৈর্ঘ্য বিকৃতি মানে হচ্ছে যে ছোট হাতের এল মানে বড় হাতের এল, ছোট হাতের এল বাই বড় হাতের এল। আয়তন বিকৃতি ছোট হাতের ভি ভাগ বড় হাতের ভি। কৃন্তন বিকৃতি মানে আবার হচ্ছে কি, তোমাকে মাথায় রাখা লাগবে, কৃন্তন বিকৃতি এটা সরাসরি আসলে থেটা বা ছোট হাতের ডি বাই বড় হাতের ডি। তো এটা বোঝার আগে আমাদের একটু গুণাঙ্ক বোঝা লাগবে, ঠিক আছে। গুণাঙ্ক আবার হচ্ছে 3টা। সো এর ইতিহাসটা তোমার একটু ভালো করে জানাই। গুণাঙ্ক হচ্ছে কয়টা? 3টা। একটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, একটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। আচ্ছা, স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, ভালো করে বোঝো। স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, হ্যাঁ, বা দৈর্ঘ্য গুণাঙ্ক, তুমি যেটাই বলো না কেন, এটা মনে রাখো, এটা একটা। আচ্ছা, তারপরে হচ্ছে কি জানো, তারপরে হচ্ছে আয়তন গুণাঙ্ক, তারপরে হচ্ছে আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক। আচ্ছা, আয়তন গুণাঙ্ক, লাস্টেরটা হচ্ছে কৃন্তন গুণাঙ্ক, কৃন্তন বা মোচড় গুণাঙ্ক, হ্যাঁ। সো এই জিনিসগুলো একটু ইতিহাস তোমাকে আমি ছোট্ট করে জানা রাখি, আমার এই নোটগুলো থেকে যেন কমন পড়ে, আশা করতেছি। এটাকে ওয়াই বলো, ঠিক আছে, এটাকে কে বা বি বলো, হ্যাঁ, আর এটাকে ছোট হাতের এন বা বড় হাতের জি বলো। এখন বিষয়টা হচ্ছে, দেখো এদের একটি ইতিহাস আছে যে ইয়ং এর কেন ইয়ং, কারণ এর বিজ্ঞানীর নাম হচ্ছে ইয়ং, ঠিক আছে। একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, এটা ভুল করা যাবে না। আয়তন গুণাঙ্ক, এটার হচ্ছে বিজ্ঞানীর নাম হচ্ছে বাল্ক, ঠিক আছে, বাল্ক, ওকে, এটার একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। আর এটার হচ্ছে গিয়ে দেখো মোচড় গুণাঙ্ক, এটাকে হচ্ছে ছোট হাতের এন বা বড় হাতের জি বলা হয়, এটার একক নিউটন পার মিটার স্কয়ার বলা হয়, ঠিক আছে তো। আচ্ছা, আচ্ছা, এখন এটার বিজ্ঞানীর নাম হচ্ছে শিয়ার, এটার বিজ্ঞানীর নাম হচ্ছে শিয়ার। আচ্ছা, তো এই জিনিসগুলো চলে আসতে পারে। তাহলে গুণাঙ্ক হচ্ছে 3টা, আসলে গুণাঙ্ক থেকে আমাদের আসলে সূত্রগুলো চলে আসছে, বুঝছো। তো এই যে সূত্র সমীকরণগুলো খুব ভালো করে দেখো, যে সূত্র এবং সমীকরণগুলা খুব ভালো মতন দেখো, যে সূত্র এবং সমীকরণগুলা কে কে, একটা ওয়াই এর সূত্র, একটা বি বা কে এর সূত্র, আর একটা এন বা জি এর সূত্র। তাহলে একটা হচ্ছে ইয়ং, একটা হচ্ছে বাল্ক, একটা হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক। তো এই জিনিসগুলো তোমাকে খুব সুন্দর মতন বোঝা লাগবে। আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো। তো এটা কই থেকে আসছে? এটা রবার্ট হুকের সূত্র থেকে আসছে। সো রবার্ট হুকের সূত্রটা যদি আমি একটু বলতে চাই তোমাকে, যে সেটা হচ্ছে কি, যে পীড়ন প্রপোর্শনাল বিকৃতি, পীড়ন প্রপোর্শনাল বিকৃতি, বুঝো। তো এই হলো বিষয়। তো সেখান থেকে পীড়নটা আসলে এফ বাই এ, তো এটা তো 3টা। আর বিকৃতি হচ্ছে, এখন তুমি যে বিকৃতি তুমি করবা, সো বিকৃতি হচ্ছে ছোট হাতের এল বা বড় হাতের এল হতে পারে, ছোট হাতের ভি এটা হতে পারে। তো দেখো এইটা আসলে, এটা যদি উঠাই তাহলে এখন গুণাঙ্ক, এটা এখানে আমি যদি এখনই পীড়নটা একেবারে নিয়ে চলে আসি, এটা তোমরা জানো যে পীড়ন বাই বিকৃতি, অর্থাৎ এটা হচ্ছে ওয়াই, মানে হচ্ছে ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে কি তোমার হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। তো এটা চলে আসে, তো ইয়ং এর গুণাঙ্ক চলে আসার পরে এখন তুমি চাইলে ওয়াই মানে হচ্ছে পীড়ন বাই বিকৃতি। এখন বিকৃতি সেটা কি, ছোট হাতের এল বাই বড় হাতের এল হতে পারে, ছোট হাতের ভি ভাগ বড় হাতের ভি হতে পারে, ছোট হাতের টি ভাগ বড় হাতের ডি হতে পারে। আচ্ছা, এবার এখান থেকে প্রশ্ন আসার সবচেয়ে বড় সম্ভাবনা জায়গা হচ্ছে পয়সনের অনুপাত। আচ্ছা, পয়সনের অনুপাতের কি যে থিওরি আছে, যেটা আমি তোমাকে সুন্দর করে বুঝাই দিচ্ছি। পয়সনের অনুপাত,
পয়সনের অনুপাতের কিন্তু কোনো একক নাই, ঠিক আছে। এখানে কিন্তু একক ভিন মানে আছে আর কি, পয়সনের অনুপাতের কোনো একক নাই। এরপরে হচ্ছে পয়সনের অনুপাত গেল, তারপরে হচ্ছে বিকৃতির কিন্তু কোনো একক নেই, ভালো করে এগুলো মাথায় রেখো, বিকৃতির কিন্তু একক নেই, বিকৃতির কোনো একক নেই, কোনো একক নেই, এটা মনে রাখো। পয়সনের অনুপাতের কোনো একক নাই, কোনো একক নাই, ঠিক আছে। আচ্ছা এগুলো একটু মনে রাখো ভাই। আচ্ছা পয়সনের অনুপাতের কোনো একক নেই, বিকৃতির কোনো একক নেই। আচ্ছা এই জিনিসগুলো মনে রাখো। আচ্ছা এখন পয়সনের অনুপাতের কিছু বিষয়, অনুপাতের হচ্ছে সীমা। দেখো এই জিনিসটা খুবই মাথায় রাখবা, হ্যাঁ। এটা হতে পারে অসমতা দিয়েও থাকতে পারে, দুটোই ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে বেশি আসার সম্ভাবনা স্পর্শকোণের মানগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মনে রাখবা যে আসঞ্জন বল যত বেশি হবে স্পর্শকোণ তত সূক্ষ্ম হবে, সংশক্তি বল যত বেশি হবে স্পর্শকোণ তত বেশি হবে, ঠিক আছে। এবার স্পর্শকোণের সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি, সর্বোচ্চ হচ্ছে 180 ডিগ্রি। বিশুদ্ধ পানি পরিষ্কার কাজ হচ্ছে 0 ডিগ্রি, সাধারণ পানি কাজ হচ্ছে 8 ডিগ্রি, পারদ কাজ হচ্ছে 140 ডিগ্রি, 139ও থাকতে পারে, হ্যাঁ। রূপা প্লাস পানি, রূপা প্লাস পানিটা হচ্ছে গিয়ে তোমার 90 ডিগ্রি। তো পারদ ক্লাস 140, রূপা পানি হচ্ছে 90 ডিগ্রি। সো এই জিনিসগুলো খুব ভালো করে দেখতে হবে তোমাকে। আই থিঙ্ক এগুলো করলে ইনাফ, এর বাইরে আসলে সম্ভাবনা একদমই নেই। ওকে, কোন প্রবাহের সর্বোচ্চ বেগ যা অতিক্রম করলে শান্ত প্রবাহ অশান্ত প্রবাহে পরিণত হয় সেই বেগকে বলা হচ্ছে সংকট বেগ, ঠিক আছে। এসআই এককে গ্যাসের চাপ কোনটি? অবশ্যই প্যাসকেল। স্পর্শকোণ 120 ডিগ্রি কৌশিক, নলে তরল হচ্ছে কি নিচে নামবে। প্লাজমা পদার্থের কোন ধরনের অবস্থা? আয়নিত। আয়নিক ও সমযোজী বন্ধনের তুলনায় ধাতব বন্ধন কি? অবশ্যই দুর্বল। কৃন্তন বিকৃতি হলে বস্তুর ক্ষেত্রফল পরিবর্তিত হয়। স্থিতিস্থাপক সীমা সবচেয়ে বেশি হচ্ছে কার? সবচেয়ে হচ্ছে তোমার ইস্পাতের, সবচেয়ে হচ্ছে ইস্পাতের, মনে থাকবে। আচ্ছা এরপরে চলে আসো, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে কি বলে? সংনমতা বলে, এটা মনে রাখবা। সংনমতা হচ্ছে 1/k, হ্যাঁ, এটা হচ্ছে সংনমতা। আচ্ছা দুইটি ভিন্ন প্রস্থচ্ছেদের তারা ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক একই, তার দুইটি হচ্ছে একই উপাদান হবে। প্রবাহীর সান্দ্রতার মান অনুসারে কোনটি সঠিক? দেখো আলকাতরা, তেল, দুধ, হ্যাঁ। সান্দ্রতা কিসের সাথে তুলনীয়? ঘর্ষণ। সান্দ্রতা এবং হচ্ছে যে পৃষ্ঠটান একটু ভালো করে দেখতে হবে। সংকট তাপমাত্রা তরলের পৃষ্ঠটান হচ্ছে 0। কোন বন্ধনটি বেশি শক্তিশালী হয়? আয়নিক। পৃষ্ঠটানের এসআই একক হচ্ছে নিউটন পার মিটার। পারদ ও কাচের দেখো 140, আমি কেবলই পড়লাম, চলে আসছে। যদি স্পর্শকোণ 90 ডিগ্রি এর কম হয় তবে কৌশিক তরলের অবস্থা কেমন হবে? অবশ্যই মনে রাখবা যে সেটা হচ্ছে যে ওপরে উঠবে, ঠিক আছে, ওপরে উঠবে, যে দেখো ওপরে উঠবে। কোন স্থিতিস্থাপক গুণাঙ্কটি তরলের জন্য প্রযোজ্য? আয়তন গুণাঙ্ক। নিম্নের কোন রাশিটির কোন মাত্রা বা একক নাই? পয়সনের অনুপাতের, আমি আগে বলেছি পয়সনের অনুপাতের কোনো মাত্রা একক নেই। পারদপূর্ণ পাত্রে কাচের কৌশিক নল ডুবালে নলে অভ্যন্তরীণ পারদ কি? স্থির থাকবে, ঠিক আছে। ব্রেনয়েলের সূত্র হচ্ছে কোনটি? পৃষ্ঠটানের সূত্র। আয়তন বিকৃতির একক হচ্ছে নাই, আয়তন বিকৃতির কিন্তু একক নেই। বস্তুর প্রতি একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে কি বলে? বিকৃতি বলে। বল পয়েন্টে পেন কোন নীতিতে কাজ করে? অবশ্যই পৃষ্ঠটান। কোনো ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃত হয়? পৃষ্ঠটান। দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কিসের জন্য? পৃষ্ঠটানের জন্যই হতে থাকে ডিয়ার স্টুডেন্ট। পদার্থের অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ বলে পাল্লার মান কত? 10⁻৯ মিটার। পারদ ও কাচের মধ্যকার স্পর্শ কোণ কত হবে? 140 ডিগ্রি। পারদ ও কাচ 140 139 হতে পারে। কোন তরলের মুক্ত তলে বা পৃষ্ঠে কিছু চর্বি জাতীয় পদার্থ ভাসমান থাকলে তরলের পৃষ্ঠটান অবশ্যই কমবে। তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসের সান্দ্রতার কি পরিবর্তন হয়? অবশ্যই সান্দ্রতা বৃদ্ধি পাবে। ইস্পাত রাবারের চেয়ে অধিকতর স্থিতিস্থাপক কেন? কারণ স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি। সাধারণ পানি ও কাচের মধ্যকার স্পর্শকোণ কত? 8 ডিগ্রি। দেখো আমি কিন্তু সব পড়লাম এগুলো। তরলের পৃষ্ঠটানের জন্য কোন বল দায়ী? সংশক্তি বল। ml ইনভার্সন কার? এটা হচ্ছে সান্দ্রতার, এটা হচ্ছে সান্দ্রতার। সংশক্তি বলের জন্য কোন তত্ত্বটি সঠিক? গ্যাসের সাধারণ চাপ ও তাপমাত্রায় এই বল প্রায় 0। ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্কের মান কত? 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। দেখো এটা ফিক্সড মান, হ্যাঁ, এটা কিন্তু আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম। নিম্নের সম্পর্ক থেকে পৃষ্ঠটানের সংজ্ঞা পাওয়া যায় বল বাই দৈর্ঘ্য। কোনো পদার্থের ভাঙনের বল সীমা অন্যগুলোর তুলনায় কোনটা বেশি? লৌহ। পয়েস কিসের একক? পয়েস হচ্ছে সান্দ্রতার একক। সংকট তাপমাত্রায় একটি তরলের পৃষ্ঠটান কেমন হবে? 0 হবে। কোনো তরল তাপমাত্রা বাড়লে কোনটি ঘটে? পৃষ্ঠটান এবং সান্দ্রতা উভয় হ্রাস পাবে। গ্যাসের সান্দ্রতা তাপমাত্রার সাথে এই দেখো এই সম্পর্কটা প্লিজ মনে রাখো, ঠিক আছে। ছোট থেকে প্রফেশনাল √T, ওকে। সো এটা মনে রাখতে হবে। কোনো কঠিন পদার্থের পয়সন অনুপাত -1 হতে 0.5 মধ্যে। দেখো কিছুক্ষণ আগে দেখালাম, কিছুক্ষণ আগে কিন্তু লিখে দিচ্ছি, সীমাটা দেখা দিচ্ছি। পৃষ্ঠটানের মাত্রা সমীকরণ কোনটি? এটা দেখে নিবা। স্থিতিস্থাপকতার হুকের সূত্র কত সালে প্রতিষ্ঠিত হয়? 1678 সালে। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির ধ্রুব সংখ্যাকে কি বলে? ইয়ং গুণাঙ্ক বলে। ইয়ং গুণাঙ্ক মানে ওয়াই। কোনটি সঠিক? সান্দ্রতাঙ্ক দেওয়া আছে, জাস্ট দেখে নিবা। পদার্থের তাপ পরিবহনাঙ্কের ক্রমানুসারে নিচের কোনটি সঠিক? রূপা, সোনা, সীসা, তারপরে টিন। কোনো পদার্থ
গ্যাসীয় অবস্থাতে তরল অবস্থা উন্নীত হলে পদার্থটি তাপ পরিত্যাগ করবে। কাঁচ ও পারদের মধ্যকার স্পর্শকোণ কোনটি? স্থূলকোণ। বস্তুর যে ধর্মের জন্য গ্লাসের গায়ে পানির ফোঁটা লেগে থাকে তা হলো আসঞ্জন বল। তা হলো কি? আসঞ্জন বল। ধাতব পদার্থের ক্ষেত্রে পয়সন অনুপাত কত? 0.3। 0.3 ডিয়ার স্টুডেন্ট। পেটা লোহার ইয়ংয়ের গুণাঙ্ক দেবতার গুণাঙ্কের 2.5 গুণ। যে কোনো পদার্থের তরল অবস্থায় তাপমাত্রা কঠিন অবস্থার চেয়ে কি বেশি? স্পর্শকোণ 90 ডিগ্রির কম হলে তরলের পৃষ্ঠ হবে কি? অবশ্যই অবতল। নিচের কোনটি বেশি স্থিতিস্থাপকতা? লোহা। পূর্ণ দৃঢ় বস্তু হিসেবে ধরা হয় কোনটিকে? ইস্পাত। ইস্পাত। আমার সাথে সাথে পরামর্শ করে ফেলো। নিচের কোন পদার্থকে তাপ দিলে তাপমাত্রা বৃদ্ধি পাবে না? পলিথিন। নিচের কোনটি ইয়ংয়ের গুণাঙ্ক সর্বাধিক? ইস্পাত। পৃষ্ঠটানের একক দেওয়া আছে নিউটন পার মিটার। নিউটন পার মিটার। নিউটন পার মিটার। আচ্ছা, ইয়ংয়ের গুণাঙ্কের একক নিউটন পার মিটার স্কয়ার। ভালো করে বোঝা লাগবে। ইয়ংয়ের গুণাঙ্ক হচ্ছে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। পানিতে ডিটারজেন্ট মেশানো হলে পানির পৃষ্ঠটান হ্রাস পাবে। কাঁচ ও বিশুদ্ধ পানির বেলায় স্পর্শকোণ 0 ডিগ্রি। আমি বারবার দেখো স্পর্শকোণ তোমাকে বলেছি, স্পর্শকোণ নিয়ে কিন্তু কথাবার্তা আমি বলেছি। আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। যেসব দেখা যাচ্ছে যেসব বস্তু হতে প্রযুক্ত বল অপসারণ করলে এদের বিকৃতি অবস্থায় পরিবর্তন হয় না তাদেরকে কি বলে? নমনীয় বস্তু বলে। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলে? চাপ বলে। কৃন্তন বিকৃতি হলে বস্তুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল একই থাকবে। একই থাকবে। সো এটা কোনোভাবে ভোলা যাবে না। স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার, পীড়ন ও আকৃতি বিকৃতির অনুপাত হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক। নিচের কোনটি চাপের মাত্রা? ml ইনভার্স 1 টি ইনভার্স 2। স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কি? ইয়ংয়ের গুণাঙ্কের মাত্রা হচ্ছে ml ইনভার্স 1 টি ইনভার্স 2। তামার কাঠিন্যের গুণাঙ্ক n কত? 4 গুণ 10 টু দি পাওয়ার 10। এগুলো সংখ্যাগত মান মুখস্থ রাখবে। 4 গুণ 4 4 গুণ 10 টু দি পাওয়ার 4 নিউটন পার মিটার স্কয়ার। সর্বাপেক্ষা স্থিতিস্থাপক কোনটি? লোহা। স্থিতিস্থাপক সীমা সবচেয়ে বেশি কার? ইস্পাতের। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে কি বলে? সংনমতা। সংনমতা দেখো আবার চলে আসছে। একটি তারের ব্যাসার্ধ দ্বিগুণ হলে ইয়ংয়ের গুণাঙ্কের কত মান হবে? অবশ্যই অপরিবর্তিত থাকবে পারে, বা যে বিষয়গুলো তোমাকে জানা লাগতে পারে। দেখো পর্যায়বৃত্তিক গতির তোমাকে জানতে হবে সরল ছন্দিত স্পন্দন রিলেটেড বিষয়গুলো। এর সমীকরণগুলো আগে তোমাকে ভালো করে জানা লাগবে। দেখো সরল ছন্দিত স্পন্দন ভালো করে বোঝাও। সরল ছন্দিত স্পন্দন, হ্যাঁ, সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে আছে হচ্ছে স্মরণের সমীকরণ এবং আছে হচ্ছে বেগের সমীকরণ, আছে হচ্ছে ত্বরণের সমীকরণ। তো দেখো একটা জানলে বাকিগুলো এমনি বের হচ্ছে। এক্স ইজিক্যাল টু এ সাইন, ঠিক আছে, ওমেগা টি প্লাস হচ্ছে ডেল্টা। বুঝতে পারছো? বেগ হচ্ছে ভি মানে হচ্ছে এ ওমেগা কজ ওমেগা টি প্লাস হচ্ছে ডেল্টা। আচ্ছা ত্বরণ এ মানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে এখানে মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে এটা তো দেখো এক্স, তাহলে এটা হচ্ছে ত্বরণের সূত্র। তো এবার যখন আমরা ম্যাক্স শিখতে যাব না, ম্যাক্স শেখার জন্য আমাদের একটা চিত্র দেখা লাগবে। দেখো এটা হচ্ছে একটা সরল দোলক, আমি এখান থেকে এখানে টানতেছি, তো এটা সাম্য অবস্থায় সবসময় এক্সের মান 0, আর যখন আমি টেনে নিয়ে যাবো তখন এক্সের মান হচ্ছে এ। তাহলে এটা হচ্ছে সরণ যদি বিস্তার হয় আর সাম্য অবস্থায় থাকলে সবসময় এরকম হবে। তো যখন তুমি ভি ম্যাক্সটা বের করতে যাইতেছো না, ভি ম্যাক্সটা বের করতে যাচ্ছ, তো নর্মালি তোমার ভি ম্যাক্সের ভি এর সূত্র আগে কী থাকে? এ ওমেগা, ঠিক আছে, এর উপর স্কোয়ার, ঠিক আছে, ভি মানে হচ্ছে তোমার ওকে, তো ভি এর সূত্রটা থাকে হচ্ছে ওমেগা এর উপর স্কোয়ার এক্স এর উপর স্কোয়ার। এখন তুমি খেয়াল করে দেখো ওমেগা, এখন তুমি এখানে দেখো এর উপর স্কোয়ার আর এখানে 0 হয় কেন? কারণ এক্স এর মানটা 0, এক্স এর মানটা হচ্ছে 0, তো এক্স এর মানটা 0 ধরলে এটা হয়, তখন ওমেগা এখানে এ হয়। তাহলে ভি ম্যাক্স ভি ম্যাক্স ভি ম্যাক্স হচ্ছে ওমেগা এ। হ্যাঁ, এখন ওমেগাকে তুমি চাইলে কিন্তু কয়েক রকমের করে ভাঙাইতে পারো, যে ওমেগা মানে হচ্ছে 2 পাই এন বাই টি, আমি এ ব্যবহার করব, 2 পাই এফ ব্যবহার করব, এগুলো কিন্তু হতে পারে, কোনো সমস্যা নেই। এবার যখন তুমি এ ম্যাক্স বের করবে না, তো এ ম্যাক্স বের করতে গেলে তোমার ব্যাপারটা দেখো মাইনাস ওমেগা স্কয়ার এক্স আছে, এক্সটা না এ হয়ে যাবে, এটা মাইনাসটা কি প্লাস, কারণ মডুলাসের মধ্যে থাকে, দ্যাটস ওয়াই আমরা ওমেগা স্কয়ার এ বলি। তাহলে এটা হচ্ছে মনে রাখবা, সবসময় মনে রাখবা যে ত্বরণের ক্ষেত্রে এক্স সবসময় এ হয়, আর বেগের ক্ষেত্রে সবসময় এক্স এর মানটা 0 ধরলে সেটা সর্বোচ্চ পাওয়া যায়। ঠিক আছে, এবার হচ্ছে সরল দোলকের সত্যগুলো ভালো করে দেখবা, যে থেটার ভ্যালু সরল দোলক সত্য কি 4 ডিগ্রির কম হওয়া লাগবে, আর ভি যদি মিনিমাম বের করতাম সেটাও 0 পাইতাম, এ যদি মিনিমাম বের করতাম সেটাও কিন্তু 0 পাইতাম। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু প্লিজ মনে রেখো যে ভি ম্যাক্স কীভাবে হইতেছে, ভি মিনি কীভাবে হচ্ছে, এবং সরল দোলক সম্পর্কে যত তথ্য, যে থিটার পরিমাণ কত 4 ডিগ্রি বা 4 ডিগ্রির কী হওয়া লাগবে, কম হওয়া লাগবে। তো এই জিনিসগুলো একটাও বাদ দিও না। হ্যাঁ, তারপরে ঘড়ি জোরে এবং ধীরে চলতেছে, এই যে এই বিষয়গুলো। তো যে ব্যাপারটা নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের একক, এই দেখো এমটি ইনভার্স আছে। একটি সরল দোলকের পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল কী হবে? অসীম হবে। একটি সরল দোলকের দোলনকাল সময় কি ঘটে? স্থিতিশক্তি কমলে
গতিশক্তি বাড়ে। এটি স্প্রিং ব্লক সিস্টেম সরলদোলনিত গতি স্পন্দন জুটি ব্লকটির ভর ও বিস্তার কি করা হয়, তবে সর্বোচ্চ গতিশক্তি কত গুণ হবে, √2 গুণ হবে। মনে থাকবে দোলকের ক্ষেত্রে সাম্য অবস্থান স্থিতিশক্তি শূন্য। আমি কিন্তু দেখো কিছুক্ষণ আগে ব্যাপারটা পড়ালাম তোমাকে অলরেডি। আচ্ছা, কম্পাঙ্ক ও পর্যায়কালের সম্পর্ক চেপ মানে 1/t। একটি সরল দোলকের দোলনকাল দোলকপিণ্ডের সর্বোচ্চ ত্বরণ হয় কোন বিন্দুতে, সর্বোচ্চ বিস্তার বিন্দুতে, মানে এক্স মানে এর মান। ঠিক আছে, কোনো সরল দোলক ঘড়িকে কোনো খনিতে নিয়ে গেলে কি ঘটবে, অবশ্যই সময় হারাবে। সরল ছন্দে স্পন্দনের বিস্তার এ হলে স্পন্দদিত কণার শক্তি সর্বোচ্চ হবে যখন সরল হবে। আচ্ছা, ওকে। সো 9 নম্বর কোশ্চেনটা দেখো, কোনো দোলক ঘড়িকে কোনো খনিতে নিয়ে গেলে কি ঘটবে, অবশ্যই সময়টা হারাবে। সো 10 নম্বর কোশ্চেনটা পুরোপুরি তুলা নেই, সেটা দরকার নেই। 11 নম্বরটা পড়ো, সরল দোলক গতির ক্ষেত্রে বলের বৈশিষ্ট্য কোনটি, বল সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী। এটি সরল দোলকে লিফটে সমতরণে উপরে ওঠানো হলে দোলনকাল কি হবে, হ্রাস পাবে। ঠিক আছে, মনে থাকবে দোলনকাল কি পাবে, দোলনকাল কিন্তু হ্রাস পাবে। সরল ছন্দিত গতির বৈশিষ্ট্য নয় কোনটি, অবশ্যই কৌণিক গতি কখনো এটার মধ্যে পড়ে না। এরপর আসো, কোনটিতে সরল দোলক ব্যবহৃত হয় না, শক্তি পরিমাপ। সরল ছন্দিত গতির স্পন্দন দুটি কণার এক্স মানে এ সাইন ওমেগা টি, x2 মানে এ কজ ওমেগা টি, যে কোনো সময় এদের মধ্যে দশা পার্থক্য হবে π/2। সরল দোলগতি সম্পন্ন কোনো বস্তুর সর্বোচ্চ গতিশক্তির সমীকরণ হচ্ছে হাফ। এটা কই থেকে আসছে জানো তো, এটা আসছে, যদি আমরা একটু ছোট্ট করে দেখাই তাহলে ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে যাবা। তো এই জায়গাটাতে একটু আমি দেখাই যে কে মানে হাফ কে এর উপর স্কোয়ার এক্স এর উপর স্কোয়ার। দেখো এইটা হচ্ছে মেন সূত্র। তো এখানে কে মানে আবার এম ওমেগা স্কোয়ার পাওয়া যায়। সো এ স্কোয়ার, যদি এক্স এর মানটা এখানে 0 ধরা হয়েছে তার মানে এটা দরকার নেই। তো এই হলো বিষয়। তাহলে ই কে মানে হচ্ছে হাফ এম স্কোয়ার, এখান থেকে আসছে হাফ এম স্কোয়ার, এখান থেকে আমরা এই জিনিসটা পেয়েছি। সো সরল ছন্দিত গতির একটা মনে রাখবা যে গতিশক্তি এবং স্থিতিশক্তি, এই জিনিসগুলো তোমাকে বারবার দেখা লাগবে। গতিশক্তি এবং হচ্ছে স্থিতিশক্তি, ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো মতন আসলে দেখুন। আচ্ছা, 17 নম্বর, সরল ছন্দ গতি সম্পন্ন কণার গতিপথের সাম্য অবস্থায় বেগ সর্বাধিক এবং সরণ হচ্ছে সর্বনিম্ন। বেগ সর্বাধিক, সরণ কি থাকে, সর্বনিম্ন থাকে। আচ্ছা, আরও কিছু আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন একটু দেখি। পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গের মধ্যে বস্তুর গতি স্পন্দন সরলরৈখিক পর্যাবৃত্ত। কোনটি জটিল গতির উদাহরণ, পৃথিবীর গতি। সরল ছন্দে স্পন্দনের কোনো কণার ত্বরণ সাম্য অবস্থা থেকে এর সরণের কি হয়, সমানুপাতিক হবে। কি হবে, সমানুপাতিক হবে। হ্যাঁ, এরপরে আসো, সরল দোলন গতি সম্পন্ন কোনো বস্তুর ত্বরণের সূত্র আমি বলে দিচ্ছি, -ω²x। দেখো -ω²x, যেটা আমরা অলরেডি বের করেছি। প্রত্যয়নী বল ও স্বর্ণের লেখচিত্রটি একটি মূলবিন্দুগামী সরল রেখা যার নতি হলো m²। দশা পার্থক্য ও পথ পার্থক্যের সম্পর্ক কোনটি, এই যে দেখো 2π/λ গুণ হচ্ছে পথ পার্থক্য। আচ্ছা, একটি স্প্রিংকে একক দৈর্ঘ্য পরিমাণ প্রসারণের যে বল করে তাকে কি বলে, স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবকের মাত্রা কোনটি, m/2। সংকুচিত অবস্থায় স্প্রিংয়ের ভেতর কোন শক্তি সঞ্চিত থাকে, অবশ্যই স্থিতি শক্তি সঞ্চিত থাকে। স্থিতি, এই অধ্যায় থেকে যদি প্রশ্ন হয়, বুঝছো, তাহলে একটা জিনিস মনে রাখবা, যেখান থেকে সবচেয়ে বেশি আসার সম্ভাবনা হচ্ছে গিয়ে তোমার, যেমন দেখো এল ভার্সেস, এই জিনিসগুলো একটু আমি বলে রাখি আর কি, তোমার কাজে লাগবে। এল ভার্সেস টি স্কোয়ারের গ্রাফ আছে, টি স্কোয়ার ভার্সেস এল এর গ্রাফ আছে। তো এই গ্রাফগুলো কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা, এটা কিন্তু ভুল করো না, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। হ্যাঁ, এখানে যদিও 1 2 আছে, কিন্তু এটা ভুল করা যাবে না। এটা যেহেতু তোমার টি ইজিক্যাল টু 2π, তো পর্যায়কালে যে সূত্রটা আছে না, টি ইজিক্যাল টু 2π √L/g, এগুলা দিয়ে একটু ম্যাথগুলো দেখবা। টি ইজিক্যাল টু 2π √M/k, এগুলো একটু দিয়ে দেখবা। টি ইজিক্যাল টু এই যে ম্যাথগুলা, সো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে খুবই আসছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে তোমার আরও কিছু বিষয়গুলো থেকে যাচ্ছে। যেমন আমি তোমাকে বললাম যে সরল ছন্দিত স্পন্দনের একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, দুইটা জিনিস আমি তোমাকে একটু বলে রাখি, এই জিনিসগুলো থেকে আসে। সেটা হচ্ছে দেখো ব্যাপকলনীয় সমীকরণ, সেটা আমরা পেয়েছি হচ্ছে তোমার কে মানে হচ্ছে m², মানে m/k মানে হচ্ছে ω²। তো দ্যাটস ওয়াই আমরা এটা লিখতে পারি। তো এখানে একটা হচ্ছে স্থিতিশক্তি বা গতিশক্তি, স্থিতিশক্তি বা গতিশক্তি। তো ইউ মানে হচ্ছে হাফ kx² পাওয়া যায়, সরল ছন্দিত স্পন্দনের কথা বলছি। আর আরেকটা গতিশক্তি পাওয়া যায় হচ্ছে হাফ mv²। গতিশক্তি পাওয়া যায় সেটা হচ্ছে হাফ mv²। তো একটু ভালো করে দেখো ইকে, আচ্ছা, পাই আর কি হাফ kx²। যখন আমরা এখানে এটা সরাসরি পেয়ে যাচ্ছি, তখন আমরা এটা ইউ ম্যাক্স বের করতে চাই। যখন আমরা ইউ ম্যাক্স বের করতে চাই, তখন হচ্ছে হাফ কে, এটা কিন্তু a² হয়। যেটা আসছে হাফ কে এর উপর স্কোয়ার
এক্স এর উপর স্কোয়ার, এটা কিন্তু আসে। তখন আমরা হাফ কে এর উপর স্কোয়ার, আর যখন ম্যাক্স ধরি তখন আমি তোমাকে বলেছিলাম যে বেগের ক্ষেত্রে সবসময় জিরো, তখন দেখো এখানে হাফ কে স্কোয়ার পাই। তার মানে একটা কথা মনে রাখবো যে ম্যাক্স মানে কে স্কোয়ার, ম্যাক্স মানে কে স্কোয়ার, এটা কখনো ভুল করা যাবে না। আশা করি বুঝতে পেরেছো। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো। এখন আসো লাস্ট অধ্যায়, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই অধ্যায়টা আমরা আগে কি কি আসছে সেটা একবার দেখে নিব, তারপরে আমরা একটু ডিটেলস এটা নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? তাপমাত্রা বৃদ্ধি করে অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায়। ভ্যান ডার ওয়ালসের সমীকরণে কোন রাশির সংযোজন বিদ্যমান? পি আর ভি, পি আর ভি। আচ্ছা, একক আয়তন তলের কোনো আবদ্ধ গ্যাস পাত্রের দেওয়ালে যে চাপ দেয় তার গতিশক্তির 2/3। কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা কিসের উপর নির্ভর করে? অবশ্যই সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। ব্রাউনীয় গতিসূত্র আবিষ্কারক কে? আইনস্টাইন। একই আয়তনে দুটি বায়ুপূর্ণ বেলুনকে নিম্ন তাপমাত্রায় রাখলে কি ঘটবে? অবশ্যই গ্যাস দ্বয়ের চাপ ও তাদের পরম তাপমাত্রার সমানুপাতিক হবে, চরম তাপমাত্রার সমানুপাতিক হবে। হ্যাঁ, এরপর আসো, বয়লের সূত্রে কোন রাশিটি স্থির থাকে? অবশ্যই তোমরা সবাই জানো তাপমাত্রা। গ্যাসের অণুর গড় মুক্তপথ ঘনত্বের হচ্ছে ব্যস্তানুপাতিক। কোন স্থানে একক আয়তনের বায়ুতে অবস্থায় জলীয় বাষ্পের ভরকে কি বলা হয়? পরম আর্দ্রতা। কোনটি মিথ্যা? সো এটা দেখার দরকার নেই, এটা মনে রাখতে হবে। গ্যাসের চাপ একক আয়তনের গতিশক্তির কত অংশ? 2/3। একক চাপে কোনো গ্যাসের 1 মোলের আয়তন ও গ্যাসটির পরম তাপমাত্রার অনুপাত নিচের কি নির্দেশ করে? সর্বজনীন গ্যাস ধ্রুবক। চার্লসের সূত্রটি নিচের কোন লেখচিত্রটা? আমি সবার প্রথমে লেখচিত্র বলেছিলাম যে মূলবিন্দুগামী সরল রেখা, দেখো খুব ভালো করে লেখা আছে। আরএমএস বেগ 3RT/m মানে সিআরএমএস। মোলার আয়তনে গণনার সঠিক সমীকরণ কোনটি? nRT/p। একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা টি হতে বৃদ্ধি করে 2T, তাহলে কোন রাশিটির দ্বিগুণ হবে? আচ্ছা, অণুগুলির গতিশক্তি। পরম স্কেলের চাপের সূত্র কোনটি? পি প্রপোর্শনাল টি। তাহলে এটার গ্রাফও কিন্তু কি হবে? এটার গ্রাফ হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা হবে। অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত? 6.02 1023। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? পানি। সকল গ্যাসের জন্য আয়তন প্রসারণ সহগের মান হচ্ছে 1/273°C। সো এগুলো ভুল করো না। স্থির তাপমাত্রা কোন গ্যাসের আয়তন বৃদ্ধি পেল? চাপ কমে। হ্যাঁ, এটা কি হয়? এটা হচ্ছে চাপ কমে। আচ্ছা, কোন পাত্রে আবদ্ধ গ্যাসের অণুগুলো সর্বাধিক সংখ্যক গ্যাস অণুর বেগকে বলা হয়? সর্বাধিক সম্ভাব্য বেগ। ঠিক আছে, গ্যাসের আয়তন কোনো তাপমাত্রা শূন্য হয় 0 কেলভিন। আদর্শ গ্যাসের সম্প্রসারণ রেখা ভি বনাম টি। ডিগ্রি সেন্টিগ্রেড লেখচিত্র। কোন কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপমাত্রা অক্ষে ছেদ করে? -273°C। তাপমাত্রা হ্রাস পেলে কোন স্থানে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হ্রাস পায়? তাপমাত্রা বৃদ্ধি পেলে অণুগুলো গড়বড়বে কি হয়? বৃদ্ধি পায়। যে তাপমাত্রায় বায়ুমণ্ডলে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে কি বলে? স্টুডেন্ট, এটা মনে রাখবা, এটা হচ্ছে শিশিরাঙ্ক বলে। ঠিক আছে, শিশিরাঙ্ক। সো এটা তো সবারই মোটামুটি থাকার কথা। আচ্ছা, কিছু আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন। ব্রাউনীয় গতিসূত্রের আবিষ্কারককে ক্লসিয়াস। এরপরে কি বলেছে? SI এককের আর এর মান কত? 8.314। এটা অনেকবার আসতে পারে। সংখ্যাগত মান। SI এককে গ্যাসের চাপ কোনটি? প্যাসকেল। প্রমাণ তাপমাত্রা ও চাপে কোন আদর্শ গ্যাসের 1 মোলের আয়তন কি বলে? 0.024 মিটার কিউব। প্রমাণ ও তাপমাত্রা চাপে 1 মিটার কিউব হিলিয়াম ও 1 মিটার কিউব অক্সিজেনের গ্যাস আছে। কোন গ্যাসের অনুসংখ্যা বেশি? হ্যাঁ, উভয় সমান সংখ্যক। ভ্যান ডার ওয়ালসের সমীকরণে কোন রাশির সংশোধন বিদ্যমান? এটা আমি আবারও বলছি, পিওভি। পিওভি মানে চাপ এবং আয়তন। চাপ এবং আয়তন। একক চাপে কোন গ্যাসের একক মোলার আয়তন গ্যাসটির পরম তাপমাত্রার অনুপাত নিচের কোনটি নির্দেশ করে? অবশ্যই সর্বজনীন গ্যাস ধ্রুবক। পিভি আর কেটি রাশির বর্ণনা করে গ্যাসের মধ্যে অণুর সংখ্যা। স্থির তাপমাত্রা কোন গ্যাসের পি আয়তন ভি এর মধ্যে সম্পর্ক কি? পিভি স্থির থাকা লাগবে। বয়লের সূত্রে কোন রাশি স্থির থাকে? তাপমাত্রা। কোন একটি নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে উহার আয়তনের চাপ ব্যস্তানুপাতে পরিবর্তনের সূত্রটি কার? এটা অবশ্যই বয়লের। চাপ স্থির রেখে গ্যাসে তাপ প্রয়োগ করা হলে এর আয়তন অবশ্যই কি পাবে? বৃদ্ধি পাবে। সকল গ্যাসের জন্য আয়তন প্রসারণ সহগের মান 1/273°C পার। সাধারণত চাপ বৃদ্ধির ফলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের পিভি লেখচিত্রটি কেমন হবে? আয়তকার অধিবৃত্ত হবে, সেটা বলা হচ্ছে। সর্বপ্রথম কে গ্যাসের গতিতত্ত্ব ব্যাখ্যা দেন? ক্লসিয়াস। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাস অণুগুলোর মধ্যে আন্তঃনবিক বল নেই কার? বিভবের শক্তি নেই। প্রত্যেক স্বাধীনতার মাত্রা গড় গতিশক্তি হচ্ছে হাফ কেটি। হাফ কেটি। আচ্ছা, এরপরে কি বলেছে? তাপমাত্রায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুর গড় গতিশক্তি কত? 3/2 কেটি। একটি দ্বিপারমাণবিক গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা 5। দ্বিপরমাণু গ্যাসের গতিশক্তির পরিমাণ হচ্ছে 5/2 কেটি। গ্যাসের একটি অণুর স্বাধীনতার মাত্রা 6 হলে শক্তির সমবিভাজন নীতি অনুসারে প্রতি অণুর গড় শক্তি কত? হাফ কেটি। একক আয়তন তলের কোনো আবদ্ধ গ্যাস পাত্রের দেওয়ালে চাপ দেয় তার গতিশক্তির 2/3। আচ্ছা, স্থির আয়তনে একটি গ্যাসের তাপমাত্রা বাড়লে ওই গ্যাসের চাপ ও গতিশক্তি বাড়বে। আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে তাপমাত্রার উপরে। বোল্টজম্যানের গড় মুক্ত পথের সমীকরণ 3/4n পাই
দেখবা স্কোয়ার গ্যাসের অন্য গড়মুক্ত পথ, এইটা একটু দেখবা। দেখো আমি বলতে চাচ্ছি যে এখানে না কিছু ক্লসিয়াস, বোলসম্যান, তারপরে হচ্ছে গড়মুক্ত পথে কিছু সমীকরণ আছে, এগুলো তোমাকে না খুব ভালো করে জানা লাগবে। এই যে গ্যাসের গড়মুক্ত পথে তাপমাত্রা সম্পর্ক হলো λ/T। শূন্য মাধ্যমে গড়মুক্ত পথ কত? অবশ্যই অসীম। ঠিক আছে, এরপর আসো নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পচাপের মধ্যে কোনটি সর্বোচ্চ? সম্পৃক্ত বাষ্পচাপ। শিশিরাঙ্কে কোন স্থানে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কোন নির্দিষ্ট তাপমাত্রায় ওই স্থানের অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের সমান? কোন স্থানে একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে কি বলা হয়? পরমাত্রতা। কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা কিসের উপর নির্ভর করে? সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে কি বোঝায়? আর্দ্রতা বোঝায়। শিশিরাঙ্ক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তাপমাত্রা। আপেক্ষিক আর্দ্রতা কত হলে শিশিরাঙ্ক বায়ু তাপমাত্রার সমান হবে? সেটা হচ্ছে 100%। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের জন্য যেগুলো কোশ্চেন আসার মতো, যেগুলো তোমাদের পড়তে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলে ফেলেছি। এখন আসো লাস্টে কিছু বিষয় বাকি আছে, যেখান থেকে তুমি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব থেকে তুমি এক্স্যাক্টলি কি কি টপিক পড়লে আর কোনো টেনশনটা থাকে না। সো সেটা নিয়ে আমি একটু কথা বলি। আচ্ছা দেখো, সো এই জিনিসটা একটু দেখো। এবার আসো আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। ঠিক আছে, গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তো এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জিনিসটা তোমাকে ভালো মতন বোঝা লাগবে। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তো দেখো এখানে আসলে তোমাকে গ্যাসের যে সূত্রগুলো আছে সেগুলো খুব ভালো করে জানা লাগবে। যে বয়েলের সূত্র খুব ভালো করে দেখবা, বয়েল, তারপর হচ্ছে চার্লস, এই থিওরিগুলো বাদ দেখবে না। তারপর হচ্ছে তোমার হচ্ছে যে চাপ, ঠিক আছে, চাপীয় সূত্র, তারপর হচ্ছে অ্যাভোগাড্রো, ঠিক আছে, অ্যাভোগাড্রো, এগুলো একটাও বাদ দিবা না। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে তুমি যেটা করবা সেটা হচ্ছে গিয়ে আদর্শ গ্যাসের সূত্র, পিভি মানে এনআরটি। এখানে কিছু সংখ্যাগত মান আছে, যেমন আর এর মান 8.314 জুল পার মোল পার কেলভিন। ওকে, তারপরে বোল্টজম্যান ধ্রুবকের মান আছে। ঠিক আছে, বোল্টজম্যান ধ্রুবকের মানটা তোমাকে মাথায় রাখা লাগবে, কে 1.38, ঠিক আছে, গুণ 10⁻23 জুল পার মলিকিউল পার কেলভিন সম্ভবত। সো এইগুলা মান তোমাকে দেখতে হবে। এরপরে এখানে যত লেখচিত্র আছে আমি তো সবগুলোই বলে দিলাম, যে প্রত্যেকটা লেখচিত্র সুন্দর করে খুঁটায় খুঁটায় দেখবা। বয়েল, ঠিক আছে, বয়েলের লেখচিত্রটা হচ্ছে এরকম এরকম। চার্লস, ঠিক আছে, চার্লস হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা, তারপরে চাপীয় মূলবিন্দুগামী সরলরেখা, এগুলো খুব সুন্দর করে দেখবা। আবার দেখবা হচ্ছে স্বাধীনতার মাত্রা, এই স্বাধীনতার মাত্রাটা খুব ভালো করে দেখা জরুরি। স্বাধীনতার মাত্রা, তো স্বাধীনতার মাত্রা একটা টেকনিক আছে। স্বাধীনতার মাত্রা মনে করবে এফ মানে 3a-b। হ্যাঁ, তো এটা এ মানে হচ্ছে অণু আর বি মানে হচ্ছে তোমার হচ্ছে যে সম্পর্কের সংখ্যা আর কি। তো এটা একটা মনে রাখো। তো ধরো এখানে আমি একটা দিলাম, এখানে একটা দিলাম, তো এটা এ আর এটা হচ্ছে অণুর সংখ্যা, এদের মধ্যে আমি সেট করে দিলাম। তো এটা হচ্ছে বি, এটা হচ্ছে কিসের সংখ্যা? এটা হচ্ছে সম্পর্কের সংখ্যা। তাহলে এ মানে হচ্ছে অণুর সংখ্যা, বি মানে হচ্ছে সম্পর্কের সংখ্যা। তাহলে এখান থেকে তুমি ইজিলি বের করতে পারো। তাহলে দেখো এ কয়টা আছে? এ আছে 2টা, তাহলে 3 দুগুণ 6, এখান থেকে আমি বাদ দিব 1, তাহলে 3 দুগুণ কত? 3 দুগুণ 6 থেকে বাদে 5। তাহলে এখন তুমি সূত্র তো জানো যে এটার সূত্র তো একটাই, যে f/2 কেটি। এখন এই এফ এর মানটা তুমি পেয়ে গেল 5/2 কেটি। তাহলে এটা দেখো, এটা একটা 2টা, তাহলে 2টা অণুর জন্য। এখন যদি 3টা থাকতো ঠিক এভাবে, তাহলে তুমি এটাও বের করতে পারতা। দেখো এভাবে আছে, এইভাবে 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 আছে। তাহলে আমি এখানে একটা এ দিলাম, এখানে একটা এ দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। তাহলে এফ মানে তুমি কীভাবে বের করতা? 3a-b। তখন তুমি চিন্তা করতা 3, এটা হচ্ছে 1 2 3, তাহলে 3 3 9। এবার এখান থেকে বি এর সংখ্যা 1 2 3 দেখো 3টা, তাহলে 9 থেকে বাদ দিলে 6 হয়। তখন তুমি এটা কীভাবে বের করতা? তখন বের করতে হচ্ছে 6/2 কেটে। কিন্তু যদি এভাবে থাকতো, যদি এভাবে থাকতো 1 2 এবং হচ্ছে 3, তাহলে এভাবে এভাবে আছে। তাহলে এখানে একটা এ, এখানে একটা এ, এখানে একটা এ, আচ্ছা, আর এখানে একটা বি, এখানে একটা বি। ঠিক আছে, তাহলে এখন তুমি কি করতা? তুমি এখন চিন্তা করতা এফ যদি বের করতা 3a-b, তাহলে 3 এর মান হচ্ছে কটা? 1 2 3, ওকে 3। বি এর মান কত? 1 2, তাহলে এখান থেকে বাদ দিতা। তাহলে 3 3 9, 9 থেকে 2 বাদ দিলে 7। তখন তোমার হয়তো ইকে মানে হচ্ছে f/2 কেটে, সেখানে এফ এর মান হচ্ছে 7/2 হচ্ছে কেটে। তো এই অধ্যায় থেকে খুব ভালো করে সংখ্যাগত মান এবং সম্পর্কগুলো ভালো করে দেখো। গ্যাসের গতিতত্ত্বের যে গতিসূত্র আছে এবং সিআরএমএস এর মানগুলো ভালো করে দেখবা। সিআরএমএস যে সূত্রগুলো আছে, সিআরএমএস এর সূত্র আছে 3RT বাই হচ্ছে এম,
ঠিক আছে। এরপর হচ্ছে 3 KT/হচ্ছে m আছে, এগুলো আছে, এগুলো ভালো করে দেখো। হ্যাঁ, সো R/N/a মানে আসলে বোলসম্যান ধ্রুবক। সো এগুলো কিন্তু আছে, তো এগুলো খুব ভালো করে একবার করে দেখো, আই থিঙ্ক হয়ে যাবে। আর লাস্টে আপেক্ষিক আর্দ্রতার শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা আর হচ্ছে শিশিরাঙ্ক। সো এগুলো একটু দেখো। তো আমি চেষ্টা করেছি ভাই, চেষ্টা করেছি তোমাদের জন্য ফার্স্ট পার্টের যা যা থিওরি আসতে পারে সবগুলো তুলে ধরছি। পিডিএফটাও আমি এখানে আপলোড করে দিচ্ছি। আমার জন্য দোয়া করো, আর আমি তোমাদের জন্য অনেক বেশি দোয়া করি তোমাদের আবিদের চান্স হোক, আমাদের এই কষ্ট সার্থক হোক। ইনশাআল্লাহ তোমাদের সাথে বিজয় দেখা হবে। সবাই ভালো করে পড়াশোনা করো। নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।